এই কাহিনী হল প্রিয়ার, উত্তরপ্রদেশের এক গরিব গ্রামে থাকা ১০ বছর বয়সী এক মেয়ের। একদিন পেটে তীব্র ব্যথা নিয়ে প্রিয়াকে হাসপাতালে আনা হলো। সেখানে ডাক্তাররা আঁতকে উঠলেন যখন তারা জানতে পারলেন যে সে ১০ বছর বয়সে গর্ভবতী। কিন্তু এর চেয়েও ভয়াবহ ছিল এর পেছনের সেই রহস্য, যা প্রত্যেককে কাঁদতে বাধ্য করল এবং এমন এক কালো সত্যের পর্দা ফাঁস করল যা পুরো সমাজকে কাঁপিয়ে দিল। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং এক সত্যি ট্র্যাজেডি যা হৃদয় ভেঙে দেয়, যেখানে শৈশবকে এক অন্তহীন যন্ত্রণায় কেড়ে নেওয়া হলো। যদি আপনার হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগপূর্ণ কাহিনী পছন্দ হয়, তবে এখনই সাবস্ক্রাইব বাটন চাপুন, যাতে আপনি আখিজল ভরা কাহিনীর কোনো ভিডিও মিস না করেন। যদি এই কাহিনী আপনার অর্থপূর্ণ মনে হয়, তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা সবাই মিলে এই মানবিক শিক্ষাগুলোকে সকলের কাছে পৌঁছে দিতে পারি। এবং এবার চলুন এই আখিজল ভরা কাহিনীতে পা রাখি। শান্তিপুর গ্রাম গঙ্গা নদীর তীরে শান্তিতে বসত করে থাকত, যেখানে ঢেউগুলো চুপচাপ বালুকাময় তীরে আছড়ে পড়ত এবং সবুজ ধানের ক্ষেত সোনালি রোদে দূর দূর পর্যন্ত ছড়িয়ে থাকত। এটি এক গরিব এলাকা ছিল, যেখানে ধুলো ভরা কাঁচা রাস্তা, সাধারণ খড়ের ছাদ এবং প্রতিদিন সকালে মুরগির ডাক শোনা যেত। এখানকার মানুষ চাষাবাদ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তাদের জীবন ছিল সাধারণ কিন্তু সমস্যায় পূর্ণ। প্রিয়ার পরিবারও এর ব্যতিক্রম ছিল না। প্রিয়া একটি ভাঙাছোড়া খড়ের কুঁড়ে ঘরে বড় হল। তার বাবা রমেশ ছিল এক গরিব কৃষক। তার মা সরিতা ভাঙা জিনিস কুড়িয়ে কিছু অতিরিক্ত পয়সা রোজগার করত, যাতে তাদের ২ সন্তানের পেট ভরাতে পারে। প্রিয়া ছিল সবার ছোট। তার চেয়ে বড় তার ১৫ বছর বয়সী ভাই রোহন ছিল, এক রোগা পাতলা ছেলে যে প্রায় স্কুল ছেড়ে তার বাবার সাথে মাঠে কাজ করতে চলে যেত। প্রিয়ার বয়স ছিল মাত্র ১০ বছর, কিন্তু তার মধ্যে এক গ্রাম্য শিশুর নিষ্পাপ সৌন্দর্য ছিল, যার কালো লম্বা চুল খোপা করা থাকত, বড় বড় গোল চোখগুলো ছিল পরিষ্কার এবং তার হাসি ছিল সকালের রোদের মতো সরল। সে বেশি পড়ার সুযোগ পায়নি। সে কেবল তার মায়ের শেখানো কিছু মৌলিক অক্ষর পড়তে পারত। তার বেশিরভাগ সময় বাড়িতে তার মায়ের সাথে ভাঙা জিনিস কুড়ানো বা গ্রামের বন্ধুদের সাথে নদী তীরে খেলা করে কাটত। সে ছিল ছোট এবং রোগা পাতলা, কিন্তু সবসময় খুশি থাকত এবং ঘাসবনে দৌড়াতে দৌড়াতে লোকগীতি গুনগুন করত। গ্রামের মানুষ প্রিয়াকে তার সরলতা এবং বাধ্যতার কারণে খুব ভালোবাসত এবং যখনই সে তার প্রিয় হাসি নিয়ে দৌড়াতে দৌড়াতে যেত, তাকে চঞ্চল পুতুল বলে ডাকত। কিন্তু প্রিয়ার শান্তিপূর্ণ জীবন আগস্ট মাসের এক বৃষ্টিভেজা দুপুরে হঠাৎ ভেঙে গেল। সেদিন প্রিয়া কিছু বন্ধুদের সাথে উঠোনে খেলছিল যে হঠাৎ সে তার পেট চেপে ধরে মাটিতে পড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং ঘাম এমনভাবে ঝরছিল যেন সে গোসল করেছে। সরিতা ঘাবড়ে গিয়ে দৌড়ে এলো এবং তার মেয়েকে জড়িয়ে ধরল। প্রিয়া, আমার সোনা, কি হয়েছে? কোথায় ব্যথা হচ্ছে? আমাকে বলো। প্রিয়া দুর্বল স্বরে কাঁদতে কাঁদতে বলল, মা, পেটে খুব ব্যথা হচ্ছে, আমার সহ্য হচ্ছে না। রমেশ তাড়াতাড়ি সাইকেল চালিয়ে প্রিয়াকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল, কিন্তু সেখানকার ডাক্তার মাথা নেড়ে বললেন, এত তীব্র ব্যথা, একে অবিলম্বে জেলা হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি এটা সামলাতে পারবো না। পরিবার ঘাবড়ে গেল। তারা প্রতিবেশীর কাছ থেকে মোটরসাইকেল ধার নিল এবং মুষলধারে বৃষ্টির মধ্যে প্রিয়াকে জেলা হাসপাতালে নিয়ে গেল। ইমার্জেন্সি রুমে ডাক্তার বর্মা, একজন অভিজ্ঞ মাঝবয়সী ডাক্তার, প্রিয়াকে সেই অবস্থায় দেখলেন যখন সে ব্যথায় প্রায় অচেতন হয়ে গিয়েছিল। তিনি তাকে পরীক্ষা করলেন এবং তারপর হঠাৎ নার্সকে ডাকলেন, তাড়াতাড়ি প্রসূতি রোগ বিশেষজ্ঞকে ডাকো, জলদি করো। সরিতা বাইরে চিন্তায় দাঁড়িয়ে ডাক্তারকে জিজ্ঞেস করছিল, আমার মেয়ের কি হয়েছে? ওর তো কেবল পেটে ব্যথা, আপনি প্রসূতি রোগ বিশেষজ্ঞকে কেন ডাকছেন? ডাক্তার বর্মা ঘুরলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার কণ্ঠস্বর কাঁপছিল। শান্ত থাকুন, আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আপনার মেয়ে প্রিয়া গর্ভবতী, গর্ভ ৩ মাসেরও বেশি সময়ের, এবং পেটে ব্যথা গর্ভপাতের লক্ষণ। এটা শুনে রমেশ চেয়ারে পড়ে গেল এবং চিৎকার করল, কি? আমার মেয়ে ১০ বছরের, সে কিভাবে গর্ভবতী হতে পারে? ডাক্তার সাহেব, আপনার ভুল হয়েছে, এটা অসম্ভব। সরিতা নিজের মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, হে ভগবান, আমার সোনা মাত্র ১০ বছরের, কে ওর সাথে এমন করেছে? ডাক্তার সাহেব, আমার মেয়েকে বাঁচান। ইমার্জেন্সি রুমের ডাক্তাররা অবাক হলেন। কেউ বিশ্বাস করতে পারছিল না যে ১০ বছরের একটি মেয়ে গর্ভবতী হতে পারে। প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার শর্মা দৌড়ে এলেন এবং আল্ট্রাসাউন্ড করে নিশ্চিত করলেন, হ্যাঁ, গর্ভ ৩ মাসেরও বেশি সময়ের, কিন্তু প্রিয়া খুবই ছোট, তার শরীর এটা সহ্য করতে পারছে না। আমাদের অবিলম্বে ইমার্জেন্সি অপারেশন করতে হবে।
প্রিয়াকে গুরুতর অবস্থায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। যখন রমেশ এবং সরিতা বাইরে করিডোরে হাঁটু গেড়ে বসে কাঁদছিল, আমার সোনা, কে তোর সাথে এমন করল? মাফ করে দে মা, তোর রক্ষা করতে পারিনি। এই খবর হাসপাতালে এবং তারপর পুরো শান্তিপুর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, যা প্রত্যেককে অবাক করে দিল। আরে সেই প্রিয়া 10 বছর বয়সে গর্ভবতী! হে ভগবান, যেই এটা করেছে সে কত বড় পাপী! অপারেশন থিয়েটারে 2 ঘন্টারও বেশি সময় পর ডাক্তার শর্মা বাইরে এলেন। তার মুখ বিষণ্ণ ছিল। আমরা প্রিয়াকে বাঁচিয়েছি, কিন্তু গর্ভ রক্ষা করা যায়নি। মেয়েটির শরীর খুব দুর্বল ছিল, সে এটা সামলাতে পারেনি। কিন্তু প্রশ্ন হল, তাকে গর্ভবতী কে করল? এটা সাধারণ ব্যাপার নয়, আমাদের পুলিশকে জানাতে হবে। রমেশ দেওয়ালে হাত চাপড়ে চিৎকার করল, কে কে আমার মেয়ের সাথে এমন করেছে? আমি তাকে মেরে ফেলব। সরিতা মাটিতে পড়ে কাঁদতে লাগল। প্রিয়া, মাফ করে দে, আমি জানতাম না, আমি তোকে এত কষ্ট সহ্য করতে দিলাম। প্রিয়া রিকভারি রুমে শুয়েছিল, তার চোখ বন্ধ, নিঃশ্বাস দুর্বল। সে জানত না যে এক এমন রহস্য, যার পর্দা ফাঁস হলে সবাই কাঁদবে, তা সামনে আসার জন্য অপেক্ষা করছিল। জেলা হাসপাতালে ইমার্জেন্সি অপারেশনের পর প্রিয়া রিকভারি রুমে শুয়েছিল। তার ছোট শরীর ড্রিপের নল এবং মেডিকেল মেশিনগুলোর মধ্যে হারিয়ে গিয়েছিল। তার চোখ বন্ধ ছিল, মুখ ফ্যাকাশে এবং নিঃশ্বাস এক নিভে যাওয়া প্রদীপের মতো দুর্বল ছিল। রমেশ এবং সরিতা, প্রিয়ার বাবা মা, বাইরে করিডোরে একে অপরকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের 10 বছরের মেয়ে এইমাত্র এক গর্ভপাত থেকে পার হল। সরিতা তার স্বামীর হাত ধরে বলল, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, রমেশ, প্রিয়া তো মাত্র 10 বছরের, সে কিভাবে গর্ভবতী হতে পারে? কে আমার মেয়ের সাথে এমন করল? আমি বাঁচব না। রমেশ দেওয়ালে মুষ্টিঘাত করল, তার চোখ লাল ছিল। সরিতা, আমি সেই কমিনাকে মেরে ফেলব, আমার মেয়ে এখনও বাচ্চা, কেউ এত নীচ কিভাবে হতে পারে? হে ভগবান, আমার মেয়ের সাথেই এমন কেন হল? ডাক্তার বর্মা এবং ডাক্তার শর্মা পাশেই দাঁড়িয়েছিলেন, তাদের মুখেও বিষণ্ণতা এবং অস্থিরতা ছিল। ডাক্তার শর্মা এক লম্বা নিঃশ্বাস নিয়ে রমেশকে বললেন, রমেশজি, প্রিয়া এখন বিপদমুক্ত, কিন্তু তার শরীর খুবই দুর্বল, সুস্থ হতে সময় লাগবে। কিন্তু এই মামলাটিকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। 10 বছরের একটি মেয়ের গর্ভবতী হওয়া মানে নিশ্চিতভাবে কেউ তার সাথে খারাপ কিছু করেছে। আপনি পুলিশকে রিপোর্ট করুন, আমরাও আমাদের সিনিয়রদের রিপোর্ট করব। রমেশ চিৎকার করল, পুলিশকে রিপোর্ট? আমি আগে সেই কমিনাকে খুঁজব, আমি তার টুকরো টুকরো করে দেব। আমার মেয়ে এখনও বাচ্চা, সে মাত্র 10 বছরের। ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারছেন? সরিতা নিজের মুখ ঢেকে কাঁদতে লাগল, ডাক্তার, আমার মেয়েকে বাঁচান, ওর কি জ্ঞান এসেছে? আমি ওর সাথে দেখা করতে চাই। ডাক্তার শর্মা তার হাত ধরেন, তার কণ্ঠস্বর কাঁপছিল, সরিতাজি, প্রিয়ার এখনও জ্ঞান আসেনি, কিন্তু আমরা পুরোপুরি চেষ্টা করছি। আপনি শান্ত থাকুন, যাতে পুলিশ তদন্ত করতে পারে। সেই অপরাধীর শাস্তি পাওয়াই উচিত। সকাল হতে না হতে প্রিয়া চোখ খোলা শুরু করল। তার পরিষ্কার চোখ এখন ব্যথা এবং ক্লান্তিতে ঘোলাটে ছিল। সে ফিসফিস করে বলল, মা, মা, আমার খুব ব্যথা হচ্ছে, আমার কি হয়েছে? সরিতা দৌড়ে রুমে ঢুকল এবং তার মেয়েকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। প্রিয়া, আমার সোনা, মা এখানেই আছে, তোর জ্ঞান এসেছে, মাফ করে দে মা, মা তোর রক্ষা করতে পারেনি। প্রিয়া তার মায়ের হাত ধরল, তার কণ্ঠস্বর দুর্বল ছিল। মা, আমার পেটে ব্যথা হচ্ছে, আমি জানি না, আমার খুব ভয় লাগছে। রমেশ পাশেই দাঁড়িয়েছিল, তার চোখ থেকে জল ঝরছিল। প্রিয়া, আমার সোনা, ভয় পেও না, বাবা এখানে আছে, বাবা তোর রক্ষা করবে, শুধু বাবাকে বল তোর সাথে কে কি করেছে। প্রিয়া তার বাবার দিকে তাকালো, তার চোখে ঘাবড়ানোর ভাব ছিল এবং তারপর সে কেঁদে উঠল, বাবা, আমি জানি না, আমার শুধু মনে আছে যে একবার আমি ঘুমাচ্ছিলাম, আমার ব্যথা হলো, আমি বুঝতে পারিনি। এটা শুনে রমেশ মাথা চেপে ধরা বিছানায় পড়ে কাঁদতে লাগল, হে ভগবান, আমার সোনা, আমার মেয়ের সাথে এমন কে করল? প্রিয়ার নিষ্পাপ কথাগুলো তার বাবা মায়ের হৃদয়ে ছুরির মতো বিঁধল। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করল এবং চিৎকার করল, প্রিয়া, তুই সত্যি বলছিস? তোকে কে ব্যথা দিয়েছে? তোর কিছু মনে আছে? মায়ের কসম, মাকে বল। প্রিয়া মাথা নাড়ল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। মা, আমি জানি না, আমার শুধু মনে আছে যে একবার আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, আমার পেকে ব্যথা হলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কাউকে বলার সাহস পাইনি। রমেশ লাফিয়ে উঠে দাঁড়াল এবং গর্জন করল, সরিতা, মেয়ে বলছে যে বাড়িতে, তাহলে কে ছিল? আমাদের বাড়িতে কে এসেছিল? কে আমার মেয়ের সাথে এমন করেছে?
আমি তাকে ছাড়ব না। সরিতা চমকে গেল, তার কণ্ঠস্বর কাঁপছিল। রমেশ, এমন যেন না হয়, বাড়িতেই কেউ, হে ভগবান, আমি বিশ্বাস করতে পারছি না। প্রিয়ার অবস্থার খবর শান্তিপুর গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ল, যা পুরো সমাজে শক এবং রাগ ভরে দিল। প্রিয়ার প্রতিবেশী মায়া হাসপাতালে ছুটে এলো এবং কাঁদতে লাগল। হে ভগবান, প্রিয়া তো এত ভালো মেয়ে, কে এত নীচ হতে পারে? 10 বছর বয়সে গর্ভবতী, আমি বিশ্বাস করতে পারছি না। মাঠে কাজ করা রামু চাচা মাছ ধরা শ্যাম ভাইয়ের সাথে ফিসফিস করে বললেন, রমেশের বাড়িতে কে এটা করেছে? নিশ্চিতভাবে কোনো কাছের মানুষই হবে। পুলিশকে আসতেই হবে, না হলে গ্রামবাসী নিজেরাই বিচার করবে। গুজব ছড়াতে লাগল। আরে, প্রিয়ার সাথে কেউ খারাপ করেছে? 10 বছর বয়সে গর্ভবতী, কত ভয়াবহ! পুরো গ্রাম অস্থির ছিল এবং সন্দেহের দৃষ্টি প্রিয়ার পরিবারের দিকে উঠতে লাগল, কিন্তু কেউ সরাসরি কিছু বলার সাহস পেল না। এর মাঝে জেলা পুলিশ হাসপাতাল থেকে রিপোর্ট পেল। তারা অবিলম্বে তদন্তে লেগে পড়ল। ইন্সপেক্টর সিং, যিনি এই মামলার ইনচার্জ ছিলেন, প্রিয়ার পরিবারের সাথে হাসপাতালেই দেখা করতে এলেন। তিনি রমেশকে জিজ্ঞেস করলেন, রমেশজি, প্রিয়ার এখন জ্ঞান এসেছে, আপনি আমাকে বলুন, গত কয়েক মাসে কোনো অপরিচিত লোক আপনার বাড়িতে এসেছিল? এই মামলাটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের অপরাধীকে খুঁজতেই হবে। রমেশ ইন্সপেক্টরের হাত ধরে নিল, তার কণ্ঠস্বর কাঁপছিল। সাহেব, আমি জানি না, আমাদের বাড়ি গরিব, কেউ বেশি আসা যাওয়া করে না। শুধু আমি, সরিতা, রোহন আর প্রিয়াই থাকি। আমি মাঠে যাই, সরিতা ভাঙা জিনিস কুড়াতে যায়, রোহন প্রিয়ার সাথে বাড়িতে বেশি থাকে। আমার কারোর ওপর সন্দেহ নেই। ইন্সপেক্টর সিং নোট নিলেন। তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। আপনি শান্ত থাকুন, আমরা তদন্ত করব। কিন্তু আপনি বললেন যে রোহন প্রিয়ার সাথে বাড়িতে থাকে। আমাদের ওর সাথে দেখা করতে হবে। এই মামলাটি সরল নয়, এটা পরিষ্কার করতে হবে। নিজের ছেলের নাম শুনে রমেশ চমকে গেল এবং চিৎকার করল, রোহন, এটা অসম্ভব। রোহন প্রিয়ার ভাই, সে এমন করবে না। পুলিশ যেন ওর ওপর সন্দেহ না করে। সরিতা কাঁদতে লাগল, সাহেব, রোহন 15 বছরের, সে খুব সোজা সরল, এটা অসম্ভব। আমার মেয়ে আগেই অনেক কষ্টে আছে, ওকে আর কষ্ট দেবেন না। ইন্সপেক্টর সিং মাথা নাড়লেন, কিন্তু তার চোখে সন্দেহের এক ঝলক ছিল। আপনি চিন্তা করবেন না, আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছাব না, কিন্তু আমাদের সূত্র পাওয়ার জন্য রোহনকে জিজ্ঞাসা করতে হবে। প্রিয়া 10 বছরের, এই মামলাটি খুবই অস্বাভাবিক। প্রিয়া বিছানায় শুয়েছিল, তার ছোট হাত মায়ের হাত শক্ত করে ধরা ছিল। সে কাঁদছিল, মা, আমার ভয় লাগছে, আমার আর ব্যথা চাই না। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরল, তার হৃদয় ভেঙে যাচ্ছিল। প্রিয়া, মাফ করে দে, মা তোর রক্ষা করবে, মা এখন কাউকে তোকে ক্ষতি করতে দেবে না। কিন্তু তার হৃদয়ে এক ভয়াবহ সন্দেহ বাসা বাঁধতে শুরু করেছিল। মেয়েটিকে গর্ভবতী কে করল? বাড়িতেই কেউ না তো? রমেশ পাশে বসে মাথা চেপে ধরে কাঁদছিল। প্রিয়া, বাবা মাফ করে দে, বাবা তোর রক্ষা করতে পারেনি, বাবা সেই কমিনাকে খুঁজে বের করবে, বাবা শপথ করছে। প্রিয়ার হাসপাতালে জ্ঞান ফেরার পর রুমের পরিবেশ আরও ভারী এবং উত্তেজনাপূর্ণ হয়ে গেল। প্রিয়া বিছানায় কুঁকড়ে শুয়েছিল, তার ছোট হাত মায়ের হাত শক্ত করে ধরা ছিল। তার চোখে ভয় এবং ঘাবড়ানোর ভাব ছিল। সরিতা পাশে বসে তার চুল আদর করছিল, তার অশ্রু থামছিল না। প্রিয়া, আমার সোনা, ভয় পেও না, মা এখানেই আছে, মা তোর রক্ষা করবে। তোর যা মনে আছে মাকে বল, মা তোকে মিনতি করছে। প্রিয়া দুর্বল স্বরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি না, আমার শুধু মনে আছে যে একবার আমি ঘুমাচ্ছিলাম, আমার ব্যথা হলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কাউকে বলার সাহস পাইনি। রমেশ পাশেই দাঁড়িয়েছিল, সে বিছানার কোণা শক্ত করে ধরে রেখেছিল, তার চোখ লাল ছিল। প্রিয়া, পরিষ্কার করে বল, তোকে কে ব্যথা দিয়েছে, বাড়িতে না অন্য কোথাও? বাবাকে জানতে হবে। প্রিয়ার নিষ্পাপ কথাগুলো রমেশের হৃদয়ের রাগের আগুনে আরও ঘি ঢেলে দিল। সে সরিতার দিকে ঘুরল এবং জোরে বলল, সরিতা, মেয়ে বলছে যে বাড়িতে, তাহলে কে ছিল? আমাদের বাড়িতে কে এসেছিল যে মেয়ের সাথে এমন করেছে? আমাদের বাড়িতে আমার, তোমার আর রোহন ছাড়া আর কে আছে? সরিতা চমকে গেল, তার হাত কাঁপতে লাগল, তার কণ্ঠস্বর ভেঙে গেল। রমেশ, তুমি কি বলছ? এমন যেন না হয়, রোহন না তো, এটা অসম্ভব, সে প্রিয়ার ভাই, সে এমন করবে না। রমেশ দেওয়ালে মুষ্টিহাত করে চিৎকার করল, অসম্ভব, আমিও বিশ্বাস করি না, কিন্তু প্রিয়া বলছে যে বাড়িতে তো রোহন ছাড়া আর কে? আমার ওর সাথে কথা বলতে হবে, আমি আমার মেয়েকে অবিচারে দেখতে পারি না।
ইন্সপেক্টর সিং, যিনি মামলার ইনচার্জ ছিলেন, পাশেই দাঁড়িয়ে প্রিয়া এবং পরিবারের সব কথা নোট করছিলেন। তিনি রমেশের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। রমেশজি, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। আমাদের রোহনের সাথে দেখা করতে হবে, সব কথা পরিষ্কার করতে হবে। যদি এটা বাড়ির কেউ হয় তবে আমরা তাকে সাফ করে দেব। আপনি রোহনকে এখানে নিয়ে আসুন, যাতে প্রিয়া না ভয় পায়। না, আমি ওকে আলাদাভাবে জিজ্ঞেস করব। রমেশ মাথা নাড়ল, কিন্তু তার চোখে রাগ ভরা ছিল। ঠিক আছে সাহেব, আমি ওকে এখনই নিয়ে আসছি। যদিও সত্যি এমন করে থাকে তবে আমি ওকে ছাড়ব না, যদিও ও আমার ছেলে। সরিতা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। রমেশ, এমন বলো না। রোহন খুব সোজা সরল, সে এমন করবে না, আমার বিশ্বাস হয় না। রমেশ শান্তিপুর গ্রামের দিকে ছুটল। বৃষ্টির মধ্যে পাগলের মতো সাইকেল চালাচ্ছিল। তার হৃদয় বাবার ভালোবাসা এবং প্রিয়ার ব্যথার মধ্যে জড়িয়ে গিয়েছিল। যখন সে তার খড়ের কুঁড়েঘরে পৌঁছাল, তখন দেখল যে রোহন, তার 15 বছরের ছেলে, বারান্দায় কুঁকড়ে বসে আছে। তার রোগা পাতলা মুখ চিন্তায় ভরা ছিল। সে চিৎকার করল, রোহন, এদিকে আয়, পুলিশ তোকে ডাকছে। তুই প্রিয়ার সম্পর্কে শুনেছিস? রোহন মাথা তুলল। তার চোখে ঘাবড়ানোর ভাব ছিল। বাবা, কি হয়েছে? আমি গ্রামবাসীদের কাছে শুনেছি যে প্রিয়ার শরীর ভালো নেই। ওর কি হয়েছে বাবা? রমেশ রোহনের কলার ধরল এবং গর্জন করল, তুই এখনো নাটক করছিস? প্রিয়া গর্ভবতী, 10 বছর বয়সে গর্ভবতী। তুই ওর সাথে বাড়িতে থাকতিস। সত্যি বল, তুই ওর সাথে কিছু করেছিস? রোহন চমকে গেল। তার চোখ থেকে জল ঝরতে লাগল। বাবা, তুমি কি বলছো? আমি প্রিয়ার সাথে কিছু করিনি। আমি ওর ভাই। তুমি আমার ওপর সন্দেহ কিভাবে করতে পারো? আমি কিছু জানি না। রমেশ তার ছেলের দিকে তাকালো। তার হৃদয় কেটে যাচ্ছিল, কিন্তু প্রিয়ার কথা এবং পুলিশের সন্দেহ তাকে শান্ত থাকতে দিল না। সে রোহনকে সাইকেলে টেনে তুলল এবং সোজা হাসপাতালে নিয়ে গেল। তার কণ্ঠস্বর কাঁপছিল। রোহন, পুলিশকে সত্যি বলবি। যদি তুই করে থাকিস তবে বাবা তোকে মাফ করবে না, কিন্তু যদি না করে থাকিস তবে বাবা মাফ করে দিস। রোহন কাঁদতে লাগল। বাবা, আমি করিনি। আমি প্রিয়াকে খুব ভালোবাসি। আমি ওর সাথে কিছু করিনি। যখন তারা হাসপাতালে পৌঁছালো, ইন্সপেক্টর সিং রোহনকে একটি আলাদা রুমে নিয়ে গেলেন। যখন রমেশ এবং সরিতা প্রিয়ার কাছে রইল, তিনি রোহনকে জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর নরম কিন্তু গম্ভীর ছিল। রোহন, ভয় পেও না। আমি পুলিশ। আমাকে তোর কাছে সত্যিটা জানতে হবে। তুই গত কয়েক মাস ধরে প্রিয়ার সাথে বাড়িতে ছিলিস? তুই কি কোনো অপরিচিতকে বাড়িতে আসতে দেখেছিস, বা তুই প্রিয়ার সাথে কিছু করেছিস? রোহন নিজের মুখ ঢেকে কাঁদতে লাগল। পুলিশ আঙ্কেল, আমি কিছু করিনি। আমি বাড়িতে প্রিয়ার সাথে থাকতাম। আমি বাবার সাথে মাঠে যেতাম। আমি কোনো অপরিচিতকে দেখিনি। আমি জানতাম না যে সে গর্ভবতী। আমি কিছু করিনি। ইন্সপেক্টর সিং রোহনকে দেখলেন। ছেলেটির চোখে ঘাবড়ানো ভাব এবং সত্যটা ছিল, কিন্তু তিনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছালেন না। তিনি আরও জিজ্ঞাসা করলেন, রোহন, মন দিয়ে মনে করার চেষ্টা কর। প্রিয়া কি কখনো ঘুমাচ্ছিল, এবং তুই কাউকে আসতে দেখেছিলি বা কিছু অদ্ভুত শুনেছিলি? রোহন মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, আমি জানি না। একবার আমি মাঠ থেকে ফিরলাম, তখন আমি প্রিয়াকে কাঁদতে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম তো সে বলল যে পেটে ব্যথা হচ্ছে। আমি ভাবলাম যে সে কিছু ভুল খেয়ে ফেলেছে। আমি জানতাম না। ইন্সপেক্টর সিং নোট নিলেন। তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। ঠিক আছে রোহন, আমি বিশ্বাস করি যে তুই সত্যি বলছিস, কিন্তু আমাকে আরও তদন্ত করতে হবে। তুই তোর বাবা মায়ের কাছে যা, কিন্তু গ্রাম ছেড়ে যাস না। যদি কিছু হয় তবে আমাকে তোর সাথে আবার দেখা করতে হবে। যখন রোহন বাইরে এলো, রমেশ তার দিকে ছুটে গেল এবং তার কাঁধ ধরল। রোহন, তুই পুলিশকে কি বললি? তুই কি সত্যি করেছিস? রোহন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বাবা, আমি করিনি। আমি কসম খেয়েছি যে আমি প্রিয়ার সাথে কিছু করিনি। বাবা, আমাকে বিশ্বাস করো। সরিতা দৌড়ে এলো এবং রোহনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। রমেশ, তুমি ছেলের ওপর সন্দেহ করো না। রোহন করেনি, আমার ওর ওপর বিশ্বাস আছে। কিন্তু যদি ও না করে থাকে তবে কে কে প্রিয়ার সাথে এমন করেছে? রমেশ নিজের মাথা চেপে ধরল। সে চেয়ারে পড়ে গেল। আমি জানি না। যদি রোহন না করে থাকে তবে কে? আমাদের বাড়িতে তো আর কেউ নেই। রুমের মধ্যে প্রিয়া তার বাবা মাকে ঝগড়া করতে শুনল। সে কাঁদতে লাগল। মা, বাবা, ঝগড়া করো না, আমার ভয় লাগছে। আমি চাই না যে রোহন ভাইকে বকা দেওয়া হোক। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরল। তার কণ্ঠস্বর ভেঙে গেল।
প্রিয়া, আমার সোনা, চিন্তা করিস না। মা রোহন ভাইকে বিশ্বাস করে। মা খুঁজে বের করবে যে তোকে কে ক্ষতি করেছে। তুই ভাব, মা তোর সাথে এখানেই আছে। কিন্তু তার হৃদয়ে এক ভয়াবহ সন্দেহ এখনও রয়ে গেল। যদি রোহন না করে থাকে, তবে কে আমাদের বাড়িতে এসেছিল? বা হয়তো সে আর ভাবতে পারল না। কিন্তু তার দৃষ্টি দরজার দিকে গেল, যেখানে গ্রামবাসীরা জড়ো হয়ে ফিসফিস করছিল। এই ঘটনার খবর পুরো শান্তিপুর গ্রামে ছড়িয়ে গেল এবং সমাজে অনুভূতির এক ঝড় উঠল। মায়া দৌড়ে এলো এবং কাঁদতে লাগল। হে ভগবান, কি রোহনকে সন্দেহ করা হচ্ছে? এটা অসম্ভব। সে খুব সোজা সরল। রামু চাচা জোরে বললেন, যদি রোহন না করে থাকে তবে কে? রমেশের বাড়ি খুব বন্ধ থাকে, কেবল কোনো পরিচিতই হতে পারে। পুলিশ তদন্ত শুরু করল। প্রতিবেশীদের কাছ থেকে বয়ান নেওয়া হলো, কিন্তু ভয়াবহ সত্য এখনও গভীর চাপা পড়েছিল, সামনে আসার জন্য অপেক্ষা করছিল। রোহনকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করার পর প্রিয়ার পরিবারের পরিবেশ আরও ভারী হয়ে গেল। রমেশ বাইরে করিডরে স্তব্ধ হয়ে বসেছিল। তার কাঁপতে থাকা হাত মাথায় ছিল। তার হৃদয় বাবার ভালোবাসা এবং সন্দেহের মধ্যে জড়িয়ে গিয়েছিল। যদি এটা রোহন না হয়, তবে কে? আমাদের বাড়িতে কে ছিল যে প্রিয়ার সাথে এমন করেছে? সরিতা প্রিয়ার কাছে বসে তার হাত শক্ত করে ধরে রেখেছিল, কাঁদছিল। প্রিয়া, আমার সোনা, কিছু মনে পড়লে মাকে বলিস। মায়ের বিশ্বাস হয় না যে রোহন ভাই এমন করেছে, কিন্তু মাকে জানতে হবে যে তোকে কে ক্ষতি করেছে। প্রিয়া বিছানায় শুয়েছিল। তার চোখ লাল ছিল, তার কণ্ঠস্বর দুর্বল ছিল। মা, আমি জানি না। আমার শুধু মনে আছে যে একবার আমি ঘুমাচ্ছিলাম। আমার ব্যথা হলো। কেউ ছিল, কিন্তু আমি তাকে ঠিকভাবে দেখিনি। আমার খুব ভয় লাগছে। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরল এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। হে ভগবান, আমার সোনা, কে এত নীচ? কে আমার মেয়েকে এত কষ্ট দিল? ইন্সপেক্টর সিং, যিনি মামলার ইনচার্জ ছিলেন, রোহনের বয়ানে থেমে থাকেননি। তিনি তার টিমকে নিয়ে শান্তিপুর গ্রামে ফিরে এলেন এবং প্রতিটি অলিগলিতে তদন্ত করলেন। প্রতিবেশী এবং প্রিয়ার বাড়িতে আসা যাওয়া করা লোকজনের কাছ থেকে বয়ান নিলেন। সবচেয়ে কাছের প্রতিবেশী মায়া পুলিশকে বলল, রমেশের বাড়ি গরিব, কেউ বেশি আসা যাওয়া করে না। কিন্তু আমার মনে আছে যে আমি একবার রমেশের চাচাতো ভাই সুরেশ মামাকে প্রায়ই খেলতে এবং বাচ্চাদের জন্য খাবার আনতে দেখেছি। তিনি খুব সোজা সরল মনে হন। আমার মনে হয় না যে তিনি কিছু করেছেন। রামু চাচা মাঝখানে বললেন, হ্যাঁ, সুরেশ মামা প্রায়ই আসতেন, কিন্তু আমি কিছু অদ্ভুত দেখিনি। রমেশের বাড়ি খুব বন্ধ থাকে, কেবল কোনো পরিচিতই ভেতরে যেতে পারে। ইন্সপেক্টর সিং নোট নিলেন। তার চোখে সন্দেহের এক ঝলক ছিল। সুরেশ মামা, আমার এই লোকটির সাথে দেখা করতে হবে। যদি সে কোনো পরিচিত হয়, তবে সম্ভাবনা বেশি। সুরেশ, পুরো নাম সুরেশ প্রসাদ, ছিল রমেশের চাচাতো ভাই, ৪৫ বছরের, যে প্রিয়ার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে থাকত। সে ঘুরে ঘুরে সাইকেল ঠিক করার কাজ করত এবং প্রায়ই প্রিয়ার পরিবারকে সাহায্য করার জন্য আসত, কারণ তারা গরিব ছিল। যখন পুলিশ তার বাড়িতে পৌঁছাল, সুরেশ বারান্দায় বসে সাইকেল ঠিক করছিল। ইন্সপেক্টর সিংকে দেখে তার মুখ হঠাৎ ঘাবড়ে গেল। পুলিশ এখানে কি করছে? আমি কিছু ভুল করিনি। ইন্সপেক্টর সিং সরাসরি তার চোখের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। সুরেশ, আমরা প্রিয়া, রমেশের মেয়ের মামলার তদন্ত করছি, যে ১০ বছর বয়সে গর্ভবতী হয়ে গিয়েছিল। তুমি প্রায়ই তাদের বাড়িতে যেতে। তুমি কিছু জানো? সত্যি বলো, আমাদের যেন জোর করতে না হয়। সুরেশ কাঁপতে লাগল, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। আমি কিছু জানি না। আমি তো কেবল খেলতে এবং বাচ্চাদের জন্য কিছু জিনিস দিতে যেতাম। আমি কিছু করিনি। কিন্তু সুরেশের ঘাবড়ে যাওয়া আচরণ ইন্সপেক্টর সিংকে সন্দেহে ফেলে দিল। তিনি তাকে বিস্তারিত বয়ানের জন্য থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। পুলিশ থানায় জিজ্ঞাসাবাদের চাপে সুরেশ অবশেষে মাথা নিচু করে কেঁদে উঠল। আমার ভুল হয়ে গেছে। আমি করেছি। আমি নিজেকে আটকাতে পারিনি। আমাকে মাফ করে দিন। ইন্সপেক্টর সিং টেবিলে হাত চাপড়ে চিৎকার করলেন। তুমি কি বলছ? তুমি প্রিয়ার সাথে কি করেছ? পরিষ্কার করে বলো। সুরেশ নিজের মুখ ঢেকে নিল। তার কণ্ঠস্বর কাঁপছিল। একবার আমি রমেশের বাড়িতে গেলাম। তখন প্রিয়া বাড়িতে একা ছিল। আমি ওকে দেখলাম। সে খুব নিষ্পাপ ছিল। আমি নিজেকে আটকাতে পারিনি। আমি ভুল করেছি। আমি শুধু একবার করেছি। আমি ভাবিনি যে সে গর্ভবতী হয়ে যাবে। আমাকে মাফ করে দিন। আমি জানি যে আমি ভুল করেছি। ভয়াবহ সত্য সামনে আসায়
রুমে উপস্থিত পুলিশ কর্মীরা আঁতকে উঠলেন। ইন্সপেক্টর সিং সুরেশের কলার ধরে গর্জন করলেন, তুমি আত্মীয়, তুমি একটি 10 বছরের মেয়েকে ধ্বংস করে দিয়েছ, তুমি কি মানুষ? সুরেশ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল। আমার ভুল হয়ে গেছে, আমি এখন সাহস করতে পারছি না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি লুকিয়েছিলাম, আমি ভাবিনি যে সে গর্ভবতী হয়ে যাবে, আমাকে মাফ করে দিন। কিন্তু তার দেরিতে চাওয়া এই ক্ষমা সেই ভয়াবহ অপরাধ মুছে দিতে পারছিল না, যার পর্দা ফাঁস হয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে প্রিয়ার পরিবারকে খবর দিল। যখন ইন্সপেক্টর সিং হাসপাতালে পৌঁছালেন, রমেশ এবং সরিতা প্রিয়ার কাছে বসেছিলেন। তিনি তাদের বাইরে ডাকলেন। তার কণ্ঠস্বর ভেঙে গেল। রমেশজি, সরিতাজি, আমরা ওকে খুঁজে পেয়েছি। এটা আপনাদের চাচাতো ভাই সুরেশ প্রিয়ার সাথে এমন করেছে, সে তার অপরাধ স্বীকার করেছে। এটা শুনে রমেশ মাটিতে পড়ে গেল এবং চিৎকার করল, কি সুরেশ আমার ভাইয়ের মতো, সে আমার মেয়ের সাথে এমন করেছে, আমি তাকে মেরে ফেলব। সে দরজার দিকে ছুটল, কিন্তু পুলিশ তাকে আটকে দিল। সে কাঁদতে লাগল, হে ভগবান, এটা কিভাবে হতে পারে? সে আমার ভাই, সে এত নীচ কিভাবে হতে পারে? সরিতা হাঁটু গেড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, সুরেশ তুই জানোয়ার, আমার মেয়ে 10 বছরের, তুই ওকে ধ্বংস করে দিয়েছিস, আমি তোকে মাফ করব না। রমেশ পুলিশ থানায় ছুটল। সুরেশকে হাতে হাত করিতে দেখে সে তার মুখে ঘুষি মারল এবং চিৎকার করল, সুরেশ তুই আমার ভাই, তুই আমার মেয়ের সাথে এমন কিভাবে করলি? তুই আমাকে মেরে ফেল। সুরেশ মাথা নিচু করে কাঁদতে লাগল, রমেশ আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাওয়ার সাহস করতে পারছি না, আমি জানি যে আমি মৃত্যুর যোগ্য। পুলিশ রমেশকে থামানোর চেষ্টা করল, কিন্তু সে চিৎকার করতে থাকল, ওকে বাইরে আনো, আমি ওকে মেরে ফেলব, আমার মেয়ে 10 বছরের, ও আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে। সরিতা পিছে পিছে ছুটল এবং তার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, রমেশ শান্ত হও, ভুল করো না, পুলিশকে তাদের কাজ করতে দাও, প্রিয়ার এখন আপনার দরকার। সুরেশের খবর শান্তিপুর গ্রামে ছড়িয়ে গেল, পুরো সমাজ রাগে ছিল। মায়া চিৎকার করল, হে ভগবান, সেই সুরেশ, সে তো সোজা সরল হওয়ার নাটক করত, কে জানত যে সে এত নীচ? রামু চাচা টেবিলে হাত চাপড়ে বললেন, ওকে বাইরে আনো, গ্রামবাসী বিচার করবে, 10 বছরের মেয়েটিকেও সে ছাড়ল না। গ্রামবাসীরা সুরেশের বাড়ির সামনে জড়ো হয়ে নিজেদের বিচার করার দাবি করতে লাগল, কিন্তু পুলিশ সময়মতো হস্তক্ষেপ করল এবং তাকে নিরাপত্তার জন্য জেলা সদর দপ্তরে নিয়ে গেল। হাসপাতালে প্রিয়া তার বাবা মাকে কাঁদতে শুনল। সে তার মাকে জিজ্ঞেস করল, কে আমার সাথে এমন করেছে? আমার ভয় লাগছে। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, প্রিয়া ও সুরেশ মামা ছিল, উনি তোকে ক্ষতি করেছেন, মাফ করে দে মা, মা তো রক্ষা করতে পারেনি। প্রিয়া কাঁদতে লাগল, তার কণ্ঠস্বর দুর্বল ছিল। মা, সুরেশ মামা আমাকে ব্যথা কেন দিলেন? আমার ভয় লাগছে, আমি ওর সাথে আবার দেখা করতে চাই না। রমেশ পাশেই দাঁড়িয়েছিল, সে মুষ্টি পাকিয়ে রেখেছিল, তার চোখ লাল ছিল। প্রিয়া, বাবা মাফ করে দে, বাবা সেই কামিনাকে বাড়িতে আসতে দিয়েছিল, বাবা ওকে শাস্তি দেবে। প্রিয়ার নিষ্পাপ কথাগুলো তার বাবা মায়ের হৃদয়ে নুন ছিটিয়ে দিল। সরিতা তার মেয়ের চুল আদর করতে করতে কাঁদতে লাগল, প্রিয়া আমার সোনা, ভয় পেও না, সুরেশ মামাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সে এখন তোকে ক্ষতি করবে না, মা তোর সাথে এখানেই আছে, মা কথা দিচ্ছে। প্রিয়া তার মায়ের হাত ধরল, তার চোখ থেকে জল ঝরছিল। মা, আমার খুব ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি না, আমি বাড়ি যেতে চাই। রমেশ মুখ ফিরিয়ে কাঁদতে লাগল। সরিতা, মেয়েটা মাত্র 10 বছরের, সে বুঝতে পারছে না যে কি হয়েছে, সুরেশ ওর জীবন ধ্বংস করে দিয়েছে, আমি ওকে মাফ করব না। সে বাইরে ছুটল এবং পুলিশ থানায় যেতে লাগল, কিন্তু ইন্সপেক্টর সিং তাকে আটকে দিলেন। রমেশজি, শান্ত থাকুন, সুরেশ আটক আছে, আমরা আইন অনুসারে ব্যবস্থা নেব, আপনি কোনো ভুল পদক্ষেপ নেবেন না, প্রিয়ার এখন আপনাকে দরকার। এর মাঝে জেলা পুলিশ থানায় সুরেশ হাজতে কুকড়ে বসেছিল, তার মুখ শুকনো ছিল, তার চোখ কেঁদে লাল হয়ে গিয়েছিল। সে বিড়বিড় করছিল, আমার ভুল হয়ে গেছে, আমি ভাবিনি যে সে গর্ভবতী হয়ে যাবে, আমি শুধু একবার করেছি, আমাকে মাফ করে দিন। কিন্তু তার দেরিতে চাওয়া এই ক্ষমা সেই ভয়াবহ অপরাধ মুছে দিতে পারছিল না, যা সে প্রিয়ার সাথে করেছিল। ইন্সপেক্টর সিং তাকে শালাখের ফাঁক দিয়ে দেখলেন, তার কণ্ঠস্বর ঠান্ডা ছিল, সুরেশ, তুমি একটি 10 বছরের মেয়েকে ধ্বংস করেছ, তুমি ভাবছ যে ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে? তুমি আইনের সামনে শাস্তি পাবে, প্রিয়ার পরিবার তোমাকে কখনো মাফ করবে না। সুরেশ মাথা নিচু করে কাঁদতে লাগল, আমি জানি যে আমি মৃত্যুর যোগ্য, আমি ক্ষমা চাওয়ার সাহস করতে পারছি না।
সুরেশের অপরাধের খবর পুরো শান্তিপুর গ্রামে ছড়িয়ে গেল। পুরো সমাজ রাগ এবং আফসোসে ভরে গেল। মায়া হাসপাতালে দৌড়ে এলো এবং সরিতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সরিতা, এটা কিভাবে হলো? সুরেশ সোজা সরল হওয়ার নাটক করত। কে জানত যে সে এত নীচ? প্রিয়া খুব কষ্টে আছে। রামু চাচা মাটিতে হাত চাপড়ে বললেন, আমি বিশ্বাস করতে পারছি না। সে আমাদের আপনজন ছিল এবং সে এমন করেছে। মেয়েটি মাত্র 10 বছরের, সে ওর জীবন কেড়ে নিয়েছে। গ্রামবাসীরা সুরেশের বাড়ির সামনে জড়ো হয়ে তার বাড়ি জ্বালিয়ে দেওয়ার দাবি করতে লাগল, কিন্তু পুলিশ সময়মতো হস্তক্ষেপ করল এবং শৃঙ্খলা বজায় রাখল। রাগের ঝড় কেবল গ্রাম পর্যন্তই সীমিত রইল না, বরং পুরো জেলায় ছড়িয়ে গেল। যেই প্রিয়ার কথা ভাবল তার চোখেই জল এসে গেল। সেই নিষ্পাপ মেয়েটি এখন এক এমন ক্ষত নিয়ে বাঁচছিল যা কখনো ভরতে পারে না। হাসপাতালে প্রিয়া আরও ভীত হয়ে গেল। প্রতিবার যখন সে পায়ের শব্দ বা জোরে আওয়াজ শুনত, সে চমকে উঠত। তার মাকে শক্ত করে ধরে নিত এবং কাঁদতে লাগল, মা, সুরেশ মামাকে আসতে দিও না, আমার ভয় লাগছে। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল। প্রিয়া, মা এখানেই আছে, কেলু তোকে ক্ষতি করবে না, তুই ঘুমিয়ে পড়, মা তোর কাছে আছে। কিন্তু প্রিয়া ঘুমোতে পারত না। তার চোখ দরজার দিকে স্থির থাকত, যেন তার সুরেশ মামার আসার ভয়। রমেশ পাশে বসে তার হাত ধরে কাঁপতে থাকা স্বরে বলল, প্রিয়া, বাবা মাফ করে দে। বাবা তোর রক্ষা করতে পারেনি, বাবা তোকে কষ্ট দিয়েছে, তুই চিন্তা করিস না, সেই কমিনা ফিরে আসবে না। ঠিক সেই সময় একজন মহিলা রুমের দরজায় দেখা দিলেন। তিনি ছিলেন মিনাজি, ৩৫ বছরের, যিনি কসবার এক প্রাইমারি স্কুলে শিক্ষিকা ছিলেন। মিনাজি স্থানীয় সংবাদপত্রে প্রিয়ার সম্পর্কে পড়েছিলেন এবং 10 বছরের এক মেয়ের সাথে হওয়া এই ভয়াবহ ট্র্যাজেডি সম্পর্কে ভেবে তার হৃদয় অস্থির হয়ে গিয়েছিল। তিনি জেলার গরিব বাচ্চাদের পড়িয়েছিলেন এবং প্রিয়া তাকে তার ছোট ছাত্রদের কথা মনে করিয়ে দিয়েছিল। তিনি ভেতরে এলেন এবং প্রিয়াকে বিছানায় কুঁকড়ে থাকতে দেখলেন। সরিতা পাশে কাঁদছিল। তিনি চমকে গেলেন। সরিতাজি, আমি মিনা, কসবায় শিক্ষিকা। আমি প্রিয়ার সম্পর্কে শুনলাম। আমি নিজেকে আটকাতে পারলাম না। আমি আপনাদের পরিবারকে সাহায্য করতে চাই। সরিতা মাথা তুলল। তার চোখ থেকে জল ঝরছিল। মিনাজি, আপনি কি সাহায্য করতে পারেন? আমার মেয়ে খুব কষ্টে আছে। সে মাত্র 10 বছরের, আর ওর সাথে এমন হলো। আমি বাঁচব না। মিনাজি প্রিয়ার কাছে বসলেন। তার কণ্ঠস্বর নরম ছিল। সরিতাজি, আমি জানি যে আপনার পরিবার খুব কষ্টে আছে, কিন্তু প্রিয়ার কেবল শারীরিক নয়, মানসিক যত্নেরও দরকার। আমি ওকে সাহায্য করব। আমি ওকে আমার সাথে কসবায় নিয়ে যেতে চাই। আমি ওর যত্ন নেব, ওকে পড়াবো। ও এখন গ্রামে থাকতে পারবে না। গ্রামের সবাই জেনে গেছে, ও আরও দুঃখী হবে। রমেশ খুঁড়ল। তার কণ্ঠস্বর কাঁপছিল। মিনাজি, আপনি কি সত্যি বলছেন? আমার মেয়ে খুব লজ্জিত। আমি চাই না যে সে গ্রামে থাকুক, কিন্তু আমি জানি না যে কি করব। মিনাজি তার হাত ধরলেন। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। রমেশজি, সত্যি বলছি, কসবায় আমার বাড়ি আছে। আমি প্রিয়ার যত্ন আমার মেয়ের মতো নেব। আমি ওকে আর দুঃখী হতে দেব না, আমি কথা দিচ্ছি। প্রিয়া মিনাজিয়ের দিকে তাকালো। তার চোখে একটু স্বস্তি ছিল। সে ফিসফিস করে বলল, দিদি, আপনি কি সত্যিই আমার সাথে ভালো থাকবেন? আমার ভয় লাগছে। মিনাজি প্রিয়ার চুল আদর করতে করতে মুচকি হেসে বললেন, প্রিয়া, আমি তোমার রক্ষা করব। তোমাকে এখন ভয় পেতে হবে না, তুমি আরাম করো, আমি তোমার সাথে এখানেই আছি। সরিতা মিনাজিকে জড়িয়ে ধরল এবং কাঁদতে লাগল। মিনাজি, আপনাকে ধন্যবাদ। আমি জানি না যে কি করব, শুধু আমার মেয়েকে বাঁচান। রমেশ মাথা নাড়ল। তার চোখ থেকে জল ঝরছিল। মিনাজি, আমার আপনার ওপর বিশ্বাস আছে। আমার মেয়ে খুব কষ্টে আছে, আপনি ওকে সাহায্য করুন। মিনাজিয়ের অপ্রত্যাশিত সমর্থন প্রিয়ার পরিবারের জন্য আশার এক ছোট্ট আলো দেখাল। সরিতা তার মেয়ের দিকে তাকাল। তার কণ্ঠস্বর ভেঙে গেল। প্রিয়া, আমার সোনা, তুমি মিনা দিদির সাথে চলে যাও। মা তোমাকে এখন গ্রামে থাকতে দেবেন না। মা চায় তুমি ভালো করে বাঁচো। প্রিয়া দুর্বল হয়ে মাথা নেড়ে কাঁদতে শুরু করল। মা, আমি যাব, কিন্তু আমি চাই তুমিও আমার সাথে থেকো। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু মিনাজি তার হাত ধরে বললেন, সরিতাজি, আপনি চিন্তা করবেন না, আমি প্রিয়ার যত্ন নেব। আপনি আর রমেশজি যখন খুশি দেখা করতে আসতে পারেন। প্রিয়া মিনাজিয়ের কাছে সান্ত্বনা পেল, কিন্তু তার হৃদয়ের ক্ষত তখনও খুব গভীর ছিল। প্রিয়ার পরিবার ভাগ্যের এমন এক মোড়ে দাঁড়িয়েছিল যেখানে তারা জানত না যে এই অন্তহীন কষ্ট থেকে তারা মুক্তি পাবে কিনা। সুরেশকে জেল হয়েছিল,
কিন্তু প্রিয়া এবং তার পরিবারের কষ্ট তখনও থামেনি। হাসপাতালে কয়েকদিন থাকার পর প্রিয়ার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হতে লাগল, কিন্তু তার আত্মা তখনও ভয় আর কষ্টে বন্দী ছিল। প্রতি রাতে প্রিয়া চমকে জেগে উঠত এবং কাঁদতে কাঁদতে তার মাকে ডাকত, মা, আমার ভয় লাগছে, সুরেশ মামা এসে গেছেন। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরে তার চোখের জল ফেলত। প্রিয়া, কোনো সুরেশ মামা নেই, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তুমি আরামে ঘুমো। কিন্তু প্রিয়া ঘুমোতে পারত না, তার চোখ দরজার দিকে স্থির থাকত, যেন সে কোনো ভয়ানক ছায়ার জন্য অপেক্ষা করছে। রমেশ পাশে বসে তার হাত ধরত, তার হৃদয় ভেঙে যাচ্ছিল। সরিতা, মেয়েটা এখন গ্রামে থাকতে পারবে না, গ্রামের সবাই জেনে গেছে, সেই লজ্জার সাথে কিভাবে বাঁচবে? সরিতা মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি জানি, মিনাজি ঠিক বলছিলেন, আমাদের ওকে এখান থেকে দূরে পাঠাতে হবে। মিনাজি প্রিয়াকে ডিসচার্জ করার দিন হাসপাতালে ফিরে এলেন। তিনি তার সাথে কাপড়ের একটি ছোট ব্যাগ এনেছিলেন এবং প্রিয়ার পাশে বসে গেলেন। তার কণ্ঠস্বর নরম ছিল, প্রিয়া, এখন তুমি ভালো অনুভব করছো? আমি তোমাকে আমার সাথে কসবায় আমার বাড়ি নিয়ে যেতে এসেছি। সেখানে এই বিষয়ে কেউ জানে না, তুমি ভালো জীবনযাপন করবে। প্রিয়া তার দিকে তাকালো, তার চোখে একটু স্বস্তি ছিল। সে ফিসফিস করে বলল, দিদি, আপনি কি সত্যিই আমার সাথে ভালো থাকবেন? আমার ভয় লাগছে, আমি এখন গ্রামে থাকতে চাই না। মিনাজি প্রিয়ার চুল আদর করতে করতে হেসে বললেন, প্রিয়া, আমি তোমার যত্ন নেব, তোমাকে পড়াবো, তোমার ভয় পাওয়ার দরকার নেই, তোমার বাবা মাও রাজি হয়েছেন। রমেশ মিনাজিয়ের হাত ধরল, তার কণ্ঠস্বর কাঁপছিল। মিনাজি, আমি আমার প্রিয়াকে আপনার হাতে তুলে দিচ্ছি। সে খুব কষ্টে আছে, আমি চাই না যে সে এখানে আরও কষ্ট পাক। পুরো পরিবার তাদের ভাঙা কুড়েঘরের সামনে দাঁড়িয়েছিল, তাদের চোখে বিষণ্ণতা ছিল। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরল এবং কাঁদতে লাগল, প্রিয়া, আমার সোনা, তুমি মিনা দিদির সাথে চলে যাও, মা আর বাবা তোমার সাথে দেখা করতে আসব, তুমি ভালো করে থেকো, এখন আর ভয় পেও না। প্রিয়া তার মায়ের হাত ধরল, তার চোখ থেকে জল ঝরছিল। মা, আমি যাচ্ছি, কিন্তু আমাকে ছেড়ে দিও না। রমেশ মুখ ফিরিয়ে তার চোখের জল মুছল। প্রিয়া, বাবা মাফ করে দে, বাবা তোমার রক্ষা করতে পারেনি, তুমি মিনা দিদির সাথে যাও, বাবার বেশি শান্তি মিলবে। মিনাজি প্রিয়াকে মোটরসাইকেলে বসিয়ে গ্রাম থেকে নিয়ে গেলেন। গঙ্গা নদীর ওপর লাল ডুবন্ত সূর্যের আলোয় রমেশ এবং সরিতা চুপচাপ তাদের চলে যেতে দেখলেন। তাদের হৃদয় ভেঙে যাচ্ছিল। প্রিয়া মিনাজির কসবার বাড়িতে পৌঁছাল, একটি ছোট কিন্তু উষ্ণতায় ভরা বাড়ি, যেখানে একটি পুরানো পড়ার টেবিল এবং কিছু স্কুলের বই ছিল। মিনাজি প্রিয়ার জন্য শোয়ার একটি জায়গা তৈরি করলেন এবং হাসলেন, প্রিয়া, এখন থেকে এটা তোমার বাড়ি, আমি তোমাকে পড়তে শেখাবো, তুমি আরাম করো, এখন ভয় পেও না। প্রিয়া মাথা নাড়ল এবং বিছানায় কুঁকড়ে কাঁদতে লাগল, দিদি, আপনাকে ধন্যবাদ, আমি সুরেশ মামাকে মনে করতে চাই না। মিনাজি কাকে জড়িয়ে ধরলেন, তার কণ্ঠস্বর ভেঙে গেল, প্রিয়া, তোমার মনে করার দরকার নেই, আমি এখানে আছি, তুমি ভুলে যাবে, আমি কথা দিচ্ছি। প্রিয়ার গ্রাম ছাড়ার যাত্রা শুরু হল, কিন্তু তার ভেতরের ভয় তখনও এক বড় কালো ছায়া ছিল, যদিও মিনাজি একটু আলো আনার চেষ্টা করছিলেন। এদিকে কসবায় সুরেশ মামার বিচার তার গ্রেফতারের মাত্র 1 মাস পরে শুরু হল। আদালত শান্তিপুর গ্রামের লোকেদের ভিড়ে ঠাসা ছিল, যারা তাদের সাথে রাগ এবং কষ্ট নিয়ে এসেছিল। সুরেশ কাঠগড়ায় দাঁড়িয়েছিল, তার মুখ রোগা পাতলা, হাতে হাত করা এবং মাথা লজ্জায় নিচু ছিল। বিচারক অভিযোগ পড়লেন, অভিযুক্ত সুরেশ প্রসাদ ৪৫ বছর প্রিয়ার পরিবারের বিশ্বাসের সুযোগ নিয়ে এমন এক ঘৃণ্য কাজ করেছে, যার ফলে পীড়িতা 10 বছর বয়সে গর্ভবতী হয়েছে, যা তাকে গুরুতর শারীরিক এবং মানসিক ক্ষতি করেছে। রমেশ নিচের সারিতে বসেছিল, সে সরিতার হাত ধরে রেখেছিল, তার চোখ লাল ছিল। কমই না, তুই এর শাস্তি পাবি। জিজ্ঞাসা করা হলে সুরেশ কাঁদতে লাগল, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাওয়ার সাহস করতে পারি না, আমি শুধু একবার করেছি, আমি ভাবিনি যে প্রিয়া গর্ভবতী হয়ে যাবে, আমি তার পরিবারের কাছে ক্ষমা চাই। রমেশ লাফিয়ে উঠে দাঁড়াল এবং চিৎকার করল, তুই ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যাবে? আমার মেয়ে 10 বছরের, তুই ওর জীবন কেড়ে নিয়েছিস, তুই মৃত্যুর যোগ্য। সরিতা নিজের মুখ ঢেকে কাঁদতে লাগল, সুরেশ, তুই আমার ভাই ছিলি, তুই এত নীচ কিভাবে হতে পারিস? আমার মেয়ে কষ্টে আছে, তুই ওর জীবন ফিরিয়ে দে। গ্রামের লোকেরা চিৎকার করতে লাগল, ওকে মেরে ফেলো, সেই পাপীকে মাফ করা যায় না।
বিচারক হাতুড়ি পিটিয়ে শান্তি বজায় রাখতে বললেন, কিন্তু আদালতের পরিবেশ উত্তেজনাপূর্ণ রইল। সরকারি আইনজীবী বললেন যে অভিযুক্তের কাজ বিশেষভাবে গুরুতর, যা পীড়িতা এবং পরিবারকে গভীর আঘাত দিয়েছে। তিনি ২০ বছরের কারাদণ্ডের শাস্তি দাবি করলেন। সুরেশের আইনজীবী শাস্তি কমানোর আবেদন করলেন, বললেন যে অভিযুক্ত অনুতপ্ত, সে তার অপরাধ স্বীকার করেছে। আদালতকে বিবেচনা করার অনুরোধ করলেন, কিন্তু রমেশ চিৎকার করল, ২০ বছর যথেষ্ট নয়, ওর আজীবন কারাদণ্ড হওয়া উচিত। ও আমার মেয়ের জীবন মেরে দিয়েছে। বিবেচনা করার পর বিচারক রায় শোনালেন। অভিযুক্ত সুরেশ প্রসাদকে ১৩ বছরের কম বয়সী শিশুর সাথে ধর্ষণের অভিযোগে ১৮ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হল। সুরেশ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল এবং রমেশ সরিতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সরিতা, ওর জেল হয়েছে, কিন্তু প্রিয়া এখন কিভাবে বাঁচবে? মামলা শেষ হল, কিন্তু প্রিয়ার পরিবারের কষ্ট থামল না। শান্তিপুর গ্রামের লোকেরা আদালতের বাইরে ফিসফিস করছিল, ১৮ বছর খুব কম, সেই কমিনা মৃত্যুর যোগ্য। বেচারি প্রিয়া, সে কোথায় চলে গেল? রমেশ এবং সরিতা তাদের কুঁড়ে ঘরে ফিরে এলেন এবং তাদের পূর্বপুরুষদের বেদির কাছে বসে কাঁদতে লাগলেন। প্রিয়া, বাবা মা মাফ করে দে। সুরেশকে জেল হয়েছে, কিন্তু তুমি খুব কষ্টে আছো। বাবা মা কিভাবে বাঁচব? রোহন, প্রিয়ার ভাই, এক কোণে কুকড়ে বসে কাঁদছিল। বাবা মা, আমি প্রিয়ার রক্ষা করতে পারিনি, আমাকে মাফ করে দাও। কসবায় প্রিয়া মিনাজিয়ের সাথে নতুন দিন শুরু করল। তিনি তাকে এক একটি অক্ষর পড়তে শেখালেন, কিন্তু প্রতি রাতে প্রিয়া কাঁদত। দিদি, আমার ভয় লাগছে, আমার মাকে মনে পড়ছে। মিনাজি তাকে জড়িয়ে ধরতেন, তার কণ্ঠস্বর নরম হতো। প্রিয়া, ভয় পেও না, আমি এখানে আছি, তুমি ভুলে যাবে, আমি কথা দিচ্ছি। কিন্তু প্রিয়ার হৃদয়ে সুরেশ মামার ভয় এবং ভয়ঙ্কর স্মৃতি তখনও এক গভীর ক্ষত ছিল। প্রিয়ার মিনাজিয়ের বাড়িতে থাকার ২ মাসেরও বেশি হয়ে গিয়েছিল এবং তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করেছিল। মিনাজিয়ের ছোট বাড়িটি একটি শান্ত গলিতে ছিল, শান্তিপুর গ্রামের ফিসফিসানি থেকে দূরে, যা প্রিয়াকে এক শান্তিপূর্ণ পরিবেশ দিল, যদিও তা এখনও অপরিচিত ছিল। মিনাজি প্রিয়ার যত্ন তার নিজের মেয়ের মতো নিলেন। প্রতিদিন তাকে অক্ষর পড়তে, নিজের নাম লিখতে শেখালেন এবং তার হৃদয়ের ভয় শান্ত করার জন্য রূপকথার গল্প শোনাতেন। প্রিয়া পুরানো পড়ার টেবিলে বসে তার ছোট হাতে কলম ধরে অনভিজ্ঞভাবে অক্ষর লেখার অভ্যাস করত। যখন সে প্রথম অক্ষরগুলো চিনতে পারল, তখন তার চোখে ধীরে ধীরে চমক এলো। মিনাজি পাশে বসে হাসলেন। প্রিয়া, তুমি খুব বুদ্ধিমতী, তুমি তোমার নাম লিখে ফেলেছ, আমি তোমার জন্য গর্বিত। প্রিয়া দুর্বল হাসি দিল, তার কণ্ঠস্বর নরম ছিল। মিনা দিদি, আপনাকে ধন্যবাদ, আমার আপনার সাথে পড়তে ভালো লাগে। কসবায় প্রথম দিনগুলো প্রিয়ার জন্য সহজ ছিল না। সে এখনও প্রতি রাতে চমকে জেগে উঠত এবং সুরেশ মামার দুঃস্বপ্ন দেখে মাকে ডাকত। মিনাজি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেন। প্রিয়া, কোনো চিন্তা নেই, সুরেশ মামা এখানে আসতে পারবেন না, আমি তোমার সাথে এখানেই আছি। প্রিয়া তার হাত ধরে কাঁদত। দিদি, আমার ভয় লাগছে, আমার মাকে মনে পড়ছে, আমি বাড়ি যেতে চাই। মিনাজি তার চোখের জল মুছলেন, তার কণ্ঠস্বর নরম ছিল। প্রিয়া, চিন্তা করো না, আমি তোমার মাকে বলেছি যে তিনি সপ্তাহান্তে তোমার সাথে দেখা করতে আসবেন। তুমি শীঘ্রই মায়ের সাথে দেখা করবে, তুমি এখানেই থাকো, আমি তোমার রক্ষা করব। ধীরে ধীরে মিনাজিয়ের কোমলতা প্রিয়ার ভয় কমাতে সাহায্য করল। সে ভালো ঘুমোতে লাগল এবং কখনো কখনো সেই লোকগীতিগুলো গুনগুন করত, যা মিনাজি তাকে শিখিয়েছিলেন। রমেশ এবং সরিতা প্রায়ই সপ্তাহান্তে প্রিয়ার সাথে দেখা করতে আসতেন। তাদের সাথে কিছু সবজি এবং শুকনো মাছ আনতেন। প্রতিবার যখন সে তার মায়ের সাথে দেখা করত, প্রিয়া সরিতার কোলে ঝাঁপিয়ে পড়ত এবং কাঁদত। মা, আমার তোমাকে মনে পড়ে, তুমি আমার সাথে থাকো। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরত, তার চোখ থেকে জল ঝরত। প্রিয়া, মায়েরও তোমাকে মনে পড়ে, কিন্তু তুমি এখানে মিনা দিদির সাথে বেশি ভালো আছো। মা আর বাবা তোমার সাথে প্রায়ই দেখা করতে আসব। রমেশ পাশে দাঁড়িয়ে তার মেয়েকে দেখত, তার কণ্ঠস্বর ভেঙে যেত। প্রিয়া, তুমি এখন ভালো আছো, বাবা খুব খুশি, তুমি এখানেই থাকো, গ্রামে ফিরে এসো না, বাবা চায় না যে তুমি আরও কষ্ট পাও। প্রিয়া মাথা নেড়ে তার বাবাকে জড়িয়ে ধরল। এটা দেখে যে তার বাবা মা এখনও তাকে ভালোবাসেন, যদিও সে গ্রাম থেকে দূরে চলে গিয়েছিল, তার হৃদয় হালকা হয়ে গেল। প্রিয়ার আলোর সন্ধানের যাত্রা কেবল মিনাজি এবং পরিবারের কাছ থেকেই আসেনি, বরং কসবার আশেপাশের লোকজনের কাছ থেকেও এসেছিল। মিনাজিয়ের সহকর্মী শিক্ষিকা লতাজি প্রায় প্রিয়ার জন্য বই এবং খেলনা নিয়ে আসতেন। তিনি হাসতেন, প্রিয়া, তুমি খুব ভালো, মিনাজি বলেছেন যে তুমি ভালো করে পড়ছ,
পরে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। প্রিয়া তাদের দিকে তাকিয়ে হাসল। লতাজিদি, ধন্যবাদ, আমার বই খুব পছন্দ। অপরিচিতদের যত্ন ধীরে ধীরে প্রিয়ার হৃদয়ের ক্ষত কমাতে সাহায্য করল। যদিও সুরেশ মামার স্মৃতি এখনও একটি কালো ছায়া ছিল, যা সে মুছে দিতে পারছিল না। এদিকে শান্তিপুর গ্রামে রোহন, প্রিয়ার ভাই, সুরেশ মামার মামলার পর এক অসহনীয় অপরাধবোধে জীবন কাটাচ্ছিল। রোহন চুপ হয়ে গেল। সে আর তার বাবার সাথে মাঠে যেত না, বরং ঘরের এক কোণে কুঁকড়ে বসে থাকত। তার লাল চোখ গঙ্গা নদীর দিকে তাকিয়ে থাকত। রমেশ তার ছেলেকে এভাবে দেখল এবং এক লম্বা শ্বাস নিল। রোহন, তুমি কেমন আছো? সুরেশকে জেল হয়েছে, এখন আর দুঃখী হয়েও না। রোহন মাথা তুলল, তার চোখ থেকে জল ঝরছিল। বাবা, আমাকে মাফ করে দাও, আমি প্রিয়ার রক্ষা করতে পারিনি। আমি বাড়িতে ওর সাথে ছিলাম, কিন্তু আমি জানতে পারিনি যে সুরেশ মামা ওর সাথে কি করেছে। আমি খুব বেকার। রমেশ নিচে বসল এবং তার ছেলেকে জড়িয়ে ধরল। তার কণ্ঠস্বর কাঁপছিল। রোহন, নিজেকে দোষ দিও না, তোমার বয়স মাত্র 15 বছর, তুমি সেই সম্পর্কে জানতে না। বাবাও জানতে পারেনি, সুরেশ বাবার ভাই ছিল, বাবাও সন্দেহ করেনি। তুমি নিজেকে কিভাবে দোষ দিতে পারো? সরিতা ভেতরে এলেন এবং রোহনকে কাঁদতে দেখলেন। তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে লাগলেন। রোহন, এমন ভেবো না, মা জানে যে তুমি প্রিয়াকে ভালোবাসো, তোমার কোনো ভুল নেই। সুরেশ ছিল নীচ, সে পুরো পরিবারের কাছ থেকে লুকিয়েছিল, এটা তোমার ভুল নয়। কিন্তু রোহন মাথা নাড়ল, তার কণ্ঠস্বর ভেঙে গেল। মা, আমার মনে আছে যে একবার প্রিয়া কাঁদছিল এবং বলছিল যে পেটে ব্যথা। আমি শুধু ভাবলাম যে সে কিছু ভুল খেয়ে ফেলেছে। আমি ঠিক করে জিজ্ঞাসা করিনি। আমি ওকে কষ্ট সহ্য করতে দিলাম। আমি প্রিয়ার কাছে ক্ষমা চাই। সরিতা তার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার হৃদয় ভেঙে যাচ্ছিল। রোহন, এমন বলো না, প্রিয়া এখন মীনা দিদির সাথে ভালো করে বাঁচছে। তুমি নিজেকে এভাবে ধ্বংস করো না। মা শুধু চায় যে তুমি আর প্রিয়া শান্তিতে বাঁচো, মায়ের আর কিছু চাই না। রোহনের অপরাধবোধ কেবল ব্যক্তিগত কষ্ট ছিল না, বরং পরিবারের একটি ভাগ করা ক্ষত ছিল। শান্তিপুর গ্রামের লোকেরা প্রিয়ার সম্পর্কে ফিসফিস করত, কিন্তু তারা এখনও রোহনকে সহানুভূতির চোখে দেখত। বেচারা রোহন, সে নিশ্চয়ই নিজেকে দোষ দেয়। রামু চাচা কাছে এলেন এবং রোহনের কাঁধে হাত রাখলেন। রোহন, দুঃখী হও না, সুরেশকে জেল হয়েছে, তোমার কোনো ভুল নেই, তুমি এখনও ছোট। রোহন মাথা নাড়ল, কিন্তু তার চোখ থেকে জল তখনও ঝরছিল। রামু চাচা, আমি প্রিয়ার রক্ষা করতে পারিনি, আমি নিজেকে মাফ করতে পারি না। কসবায় প্রিয়া ধীরে ধীরে নতুন জীবনের অভ্যস্ত হচ্ছিল। এক সন্ধ্যায় যখন মীনাজি তাকে একটি অনুশীলন শেষ করতে শেখাচ্ছিলেন, প্রিয়া হঠাৎ হেসে বলল, মীনা দিদি, আমি ভালো করে পড়তে চাই, আমি আপনার মতো শিক্ষিকা হতে চাই, আমি আর ভয় পেতে চাই না। মীনাজি তাকে জড়িয়ে ধরলেন, তার চোখে জল এসে গেল। প্রিয়া, তুমি এমন বললে, আমি খুব খুশি, তুমি এটা করতে পারো, আমি তোমাকে বিশ্বাস করি। প্রিয়ার হাসি যদিও দুর্বল ছিল, ছিল কালো দিনের পর আলোর প্রথম রশ্মি, যেন ঝড়ের মধ্যে একটি ছোট প্রদীপ টিমটিম করছিল। কিন্তু শান্তিপুরে রোহন নদীর তীরে বসে জলের স্রোত দেখছিল এবং ফিসফিস করছিল। প্রিয়া, ভাই মাফ করে দিস, আমি তোর রক্ষা করতে পারিনি, তুই ভালো করে থাকিস, আমি চেষ্টা করব। তার অপরাধবোধ ছিল এক ভেঙে যাওয়া পরিবারের মূল্য। যখন প্রিয়া আশেপাশের মানুষের সাহায্যে আলোর সন্ধান করছিল, প্রিয়ার মিনাজিয়ের বাড়িতে থাকার 3 মাসেরও বেশি হয়ে গিয়েছিল। কসবায় তার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। মিনাজিয়ের ছোট বাড়িটি এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিল, যেখানে প্রিয়া পড়ত, লিখত এবং ধীরে ধীরে সুরেশ মামার দুঃস্বপ্ন ভুলছিল। সে আর প্রতি রাতে চমকে কেঁদে উঠত না, বরং সন্ধ্যায় তার পড়ার টেবিলে বসে মিনাজিয়ের নির্দেশনায় সহজ বাক্য লেখার অভ্যাস করত। মিনাজি প্রিয়ার মধ্যে পরিবর্তন দেখলেন। একবার তিনি তার পাশে বসলেন এবং হাসলেন। প্রিয়া, তুমি খুব এগিয়ে যাচ্ছ, আমি তোমাকে বেশি হাসতে দেখছি, আমি খুব খুশি। প্রিয়া হেসে নরম স্বরে বলল, মীনা দিদি, আমার এখানে থাকতে ভালো লাগে, আমার গ্রামের মতো ভয় লাগে না, আমি ভালো করে পড়ে আপনার মতো শিক্ষিকা হতে চাই। রমেশ এবং সরিতা এখনও নিয়মিতভাবে প্রিয়ার সাথে দেখা করতে আসতেন। তাদের সাথে গ্রামের সবজি এবং উৎসাহের কথা নিয়ে আসতেন। একবার সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, প্রিয়া, তুমি এখন ভালো আছো, মায়ের শান্তি হয়েছে, তুমি এখানে মীনা দিদির সাথে আছো, মায়ের আর কোনো চিন্তা নেই। প্রিয়া তার মায়ের হাত ধরে হাসল। মা, আমার তোমাকে আর বাবাকে মনে পড়ে, কিন্তু আমার এখানে থাকতে ভালো লাগে, আমি গ্রামে ফিরে যেতে চাই না, আমার ভয় লাগে।
রমেশ তার মেয়ের কাঁধে হাত রাখল। তার কণ্ঠস্বর নরম ছিল। প্রিয়া, তুমি এখানেই থাকো। বাবা মা তোমাকে ফিরে আসার জন্য জোর করব না। তুমি ভালো করে বাঁচো, এটাই বাবা মার জন্য খুশি। বাবা মা এবং মিনাজিয়ের যত্ন প্রিয়াকে ধীরে ধীরে একটি নতুন পৃথিবী গড়তে সাহায্য করল, যেখানে সুরেশ মামার কষ্ট এখন এক দূরবর্তী ঘোলাটে ছায়া হয়ে উঠেছিল। কিন্তু অতীত প্রিয়াকে সহজে ছেড়ে দিচ্ছিল না। এক সন্ধ্যায় যখন সে মিনাজিয়ের সাথে পড়ছিল, একটি পরিচিত ছায়া বাড়ির দরজায় দেখা গেল। রোহন, প্রিয়ার ভাই, ১৫ বছরের ছেলেটি সেখানে দাঁড়িয়েছিল। আগের চেয়ে আরও রোগাপতলা, তার লাল চোখ চিন্তায় ভরা ছিল। মিনাজি রোহনকে দেখে অবাক হয়ে বললেন, রোহন, তুমি এখানে কি করছো? তোমার বাবা মা জানেন? রোহন মাথা নিচু করল, তার কণ্ঠস্বর কাঁপছিল। মিনা দিদি, আমাকে মাফ করে দিন। আমি লুকিয়ে এখানে এসেছি। আমি প্রিয়ার সাথে দেখা করতে চাই। আমি ওর সাথে দেখা না করে বাঁচতে পারব না। প্রিয়া তার ভাইয়ের আওয়াজ শুনল এবং চমকে গেল। সে দাঁড়ালো এবং কাঁদতে লাগল। রোহন ভাইয়া, আপনি এখানে কি করছেন? আমার ভয় লাগছে। মিনাজি প্রিয়াকে ধরলেন এবং রোহনের দিকে ঘুরলেন। রোহন, শান্ত হও। প্রিয়া এখনও দুর্বল, ওকে ভয় দেখিও না। তুমি বসো এবং আমাকে বলো। রোহন প্রিয়ার সামনে হাঁটু গেড়ে বসল। তার চোখ থেকে জল ঝরছিল। প্রিয়া, ভাইকে মাফ করে দে। আমি তোর রক্ষা করতে পারিনি। আমি সুরেশ মামাকে তোকে ক্ষতি করতে দিলাম। আমাকে মাফ করে দে। প্রিয়া তার ভাইয়ের দিকে তাকালো। তার হৃদয় ভয় এবং ভাই বোনের ভালোবাসার মাঝে জড়িয়ে গেল। সে কাঁদতে লাগল। রোহন ভাইয়া, আমি আপনাকে দোষ দেই না, কিন্তু আমার ভয় লাগে। আমি সুরেশ মামাকে আর মনে করতে চাই না। রোহন তার বোনের পায়ে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। প্রিয়া, আমি জানি যে তুমি দোষ দাও না, কিন্তু আমি নিজেকে দোষ দেই। আমি বাড়িতে তোর সাথে ছিলাম, কিন্তু আমি জানতে পারিনি। আমি এই লজ্জার সাথে বাঁচতে পারি না। আমি প্রিয়াকে মনে পড়ে। আমি ওর সাথে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলাম। ওর কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। আমি বাঁচতে পারি না। মিনাজি রোহনকে উঠালেন। তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। রোহন, প্রিয়ার সামনে এমন বলো না। সে ভুলে যাওয়ার চেষ্টা করছে। তুমি ওকে আরও ভয় দেখাচ্ছ। তুমি বসো এবং আমাকে বলো যে তুমি এখানে কেন এসেছ। রোহন নিচে বসল এবং নিজের মুখ ঢেকে কাঁদতে লাগল। দিদি, আমি গ্রামে থাকতে পারি না। গ্রামের লোকেরা এখন কিছু বলে না, কিন্তু আমার মনে হয় যে তারা আমাকে দেখে এবং আমার লজ্জা লাগে। আমার প্রিয়াকে মনে পড়ে। আমি ওর সাথে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলাম। ওর কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। আমি বাঁচতে পারি না। মিনাজি রোহনকে উঠালেন। তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। রোহন, প্রিয়ার সামনে এমন বলো না। সে ভুলে যাওয়ার চেষ্টা করছে। তুমি ওকে আরও ভয় দেখাচ্ছ। তুমি বসো এবং আমাকে বলো যে তুমি এখানে কেন এসেছ। রোহন নিচে বসল এবং নিজের মুখ ঢেকে কাঁদতে লাগল। দিদি, আমি গ্রামে থাকতে পারি না। গ্রামের লোকেরা এখন কিছু বলে না, কিন্তু আমার মনে হয় যে তারা আমাকে দেখে এবং আমার লজ্জা লাগে। আমার প্রিয়াকে মনে পড়ে। আমি ওর সাথে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলাম। ওর কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। আমি বাঁচতে পারি না। প্রিয়া তার ভাইয়ের কথা শুনল এবং দৌড়ে রোহনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। রোহন ভাইয়া, এমন বলবেন না। আমি চাই না যে আপনি মরুন। আমি আপনাকে ভালোবাসি। আমাকে ছেড়ে যাবেন না। প্রিয়া এবং রোহনের মধ্যে এই অপ্রত্যাশিত সাক্ষাৎ মিনাজিকে চমকে দিল। তিনি দুজনকেই জড়িয়ে ধরলেন। তার কণ্ঠস্বর ভেঙে গেল। রোহন, প্রিয়া, তোমরা দুজন কাঁদা বন্ধ করো। রোহন, তোমার কোনো ভুল নেই। তুমি নিজেকে ধ্বংস করো না। প্রিয়ার তোমাকে দরকার। তোমাকে ওর জন্য বাঁচতে হবে। কিন্তু রোহন মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলল, মিনা দিদি, আমাকে মাফ করে দিন। আমি প্রিয়ার সাথে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলাম। আমি গ্রামে বাঁচতে পারি না। আমি ওর কাছে ক্ষমা চাই। আপনি ওর যত্ন নেবেন। মিনাজি চিৎকার করলেন, রোহন, তুমি কি বলছো? তুমি কোনো ভুল কাজ করো না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। রোহন দাঁড়ালো এবং প্রিয়াকে শেষবারের মতো দেখল। ফিস ফিস করল, প্রিয়া, ভাইকে মাফ করে দিস। ভালো করে থাকিস। আমি তোর রক্ষা করতে পারিনি। আমি ভাই বলার যোগ্য নই। তারপর সে বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল, প্রিয়াকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে ছেড়ে দিয়ে। রোহন ভাইয়া, যেও না। আমি চাই না যে তুমি আমাকে ছেড়ে যাও। মিনাজি পিছে ছুটলেন, কিন্তু রোহন ছোট গলিতে গায়েব হয়ে গিয়েছিল। প্রিয়া মাটিতে পড়ে কাঁদতে লাগল। মিনা দিদি, রোহন ভাইয়া কোথায় গেল? আমি চাই না যে সে মরে যাক। আমার ভয় লাগছে। মিনাজি তাকে জড়িয়ে ধরলেন। তার হৃদয় অস্থির ছিল। প্রিয়া, আমি রোহন ভাইয়াকে খুঁজব। তুমি ভয় পেও না। আমি ওকে কোনো ভুল কিছু করতে দেব না। সেই রাতে রমেশ এবং সরিতা মিনাজিয়ের কাছ থেকে খবর পেলেন এবং অবিলম্বে কসবার দিকে ছুটলেন।
যখন তারা পৌঁছালেন তখন তারা প্রিয়াকে মিনাজিয়ের কোলে কাঁদতে দেখলেন। সরিতা চিৎকার করলেন, রোহন কোথায়? আমার রোহন কোথায় গেল? মিনাজি সবকিছু জানালেন। তার চোখে জল ছিল। সরিতাজি, রোহন প্রিয়ার কাছে ক্ষমা চাইতে এসেছিল এবং তারপর পালিয়ে গেল। আমার ভয় হচ্ছে যে সে কোনো ভুল পদক্ষেপ না নেয়। রমেশ দেওয়ালে মুষ্টিঘাত করল এবং কাঁদতে লাগল। হে ভগবান, আমার রোহন, সে নিজেকে দোষ দেয়। আমি ওকে আটকাতে পারলাম না। তারা পুরো কসবায় রোহনকে খুঁজতে লাগল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া গেল না। পরের দিন সকালে শান্তিপুর গ্রাম থেকে খারাপ খবর এলো। রোহনকে গঙ্গা নদীর তীরে পাওয়া গেল। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। সে জলে ডুবে নিজের জীবন দিয়েছিল। রোহনের পকেটে একটি ছোট কাগজ পাওয়া গেল, যাতে লেখা ছিল, বাবা, মা, প্রিয়া, আমাকে মাফ করে দিও। আমি প্রিয়ার রক্ষা করতে পারিনি। আমি এই লজ্জার সাথে বাঁচতে পারি না। প্রিয়া, তুমি ভালো করে থেকো। ভাই, মাফ করে দিস। রমেশ এই খবর শুনে মাটিতে পড়ে গেল এবং চিৎকার করল, রোহন, আমার ছেলে, তুমি এমন কেন করলে? বাবা, মাফ করে দে। সরিতা তার স্বামীর পাশে পড়ে কাঁদতে লাগল, রোহন, আমার ছেলে, আমি তোমাকে হারিয়ে দিলাম। প্রিয়া তার ভাইয়ের মৃত্যুর খবর শুনল এবং মিনাজিয়ের কোলে হাঁটু গেড়ে কাঁদতে লাগল, রোহন ভাইয়া, আপনি আমাকে কেন ছেড়ে গেলেন? আমি আপনাকে দোষ দেইনি। আমি চেয়েছিলাম যে আপনি বাঁচুন। মিনাজি তাকে জড়িয়ে ধরে কাঁদলেন, প্রিয়া, কেঁদো না। রোহন ভাইয়া তোমার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি চেয়েছিলেন যে তুমি ভালো করে বাঁচো। অতীতের সাথে আরও একবার মুখোমুখি হয়ে প্রিয়া কেবল সুরেশ মামার কারণে তার শৈশব হারায়নি, বরং তার ভাইকেও হারালো, যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত। এক অসহনীয় অপরাধ বোধে রোহনের হঠাৎ মৃত্যু প্রিয়ার পরিবারের হৃদয়ে শেষ ছুরিরও অত বিঁধেল। যখন তার মরদেহ গঙ্গা নদীর তীরে পাওয়া গেল, শান্তিপুর গ্রামের কুঁড়েঘরের পরিবেশ বিষণ্ণতা এবং হতাশায় ডুবে গেল। রমেশ তার ছেলের কফিনের পাশে হাঁটু গেড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, রোহন, আমার ছেলে, তুমি বাবা মাকে কেন ছেড়ে গেলে? বাবা, মাফ করে দে। বাবা, তোমার আর প্রিয়ার রক্ষা করতে পারিনি। সরিতা পাশে পড়ে রোহনের ছবি জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলছিলেন, রোহন, আমার ছেলে, আমি তোমাকে হারিয়ে দিলাম। তুমি নিজেকে কেন দোষ দিতে থাকলে? মা চাইনি যে তুমি মরো। শান্তিপুর গ্রামের লোকেরা চুপচাপ বাড়ির চারপাশে দাঁড়িয়েছিল। কারো মুখ থেকে কথা বেরোচ্ছিল না। কেবল কান্নার আওয়াজ গঙ্গা নদীর ঢেউয়ের শব্দের সাথে মিশে যাচ্ছিল। মিনাজি প্রিয়াকে তার ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গ্রামে নিয়ে এলেন, যদিও তার ভয় ছিল যে এই আঘাত তাকে ভেঙে দেবে। যখন প্রিয়া ঘরে ঢুকল এবং রোহনের কফিন দেখল, তখন সে হাঁটু গেড়ে পড়ে কাঁদতে লাগল, রোহন ভাইয়া, আপনি আমাকে কেন ছেড়ে গেলেন? আমি আপনাকে দোষ দেইনি, মরবেন না। মিনাজি প্রিয়াকে ধরলেন। তার চোখে জল ছিল। প্রিয়া, শান্ত হও। রোহন ভাইয়া তোমার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি চেয়েছিলেন যে তুমি ভালো করে বাঁচো। প্রিয়া কফিন শক্ত করে ধরল এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল, মিনা দিদি, আমি চাই রোহন ভাইয়া ফিরে আসুক। আমি চাই না যে সে চলে যাক। রমেশ তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, প্রিয়া, বাবা মাফ করে দে। বাবা রোহনকে হারিয়ে দিয়েছে। বাবা তোমাকে আর কষ্ট পেতে দেবে না। সরিতা দুজনকেই জড়িয়ে ধরলেন। তাদের পরিবার এক অন্তহীন কষ্টে ডুবে গিয়েছিল। রোহনের অন্ত্যেষ্টিক্রিয়া নিঃশব্দে হল। কেবল কিছু প্রতিবেশী এলো, কিন্তু তাদের সহানুভূতি ভরা চোখ কথার জায়গা নিচ্ছিল। রামু চাচা এক লম্বা শ্বাস নিলেন। রোহন নিজেকে দোষ দিত। সে এই লজ্জা সহ্য করতে পারেনি। রমেশের পরিবার খুব কষ্টে আছে। মায়া কাঁদতে লাগল। বেচারি প্রিয়া তার ভাইকে হারালো। এখন সে কিভাবে বাঁচবে? প্রিয়া রোহনের কবরের পাশে দাঁড়িয়ে নতুন মাটির স্তূপ দেখছিল এবং ফিসফিস করছিল, রোহন ভাইয়া, আমাকে মাফ করে দিস। আমি তোকে আটকাতে পারিনি। তুই শান্তিতে থাকিস। আমি ভালো করে বাঁচব। মিনাজি তার হাত ধরলেন। তার কণ্ঠস্বর ভেঙে গেল, প্রিয়া, তুমি খুব শক্তিশালী। রোহন ভাইয়া চেয়েছিলেন যে তুমি বাঁচো। আমি তোমাকে সাহায্য করব। অন্ত্যেষ্টিক্রিয়ার পর প্রিয়া মিনাজিয়ের সাথে কসবায় ফিরে এলো, কিন্তু রোহনকে হারানোর কষ্ট তাকে বদলে দিয়েছিল। সে আর হাসত না, গুনগুন করত না, বরং তার পড়ার টেবিলে চুপচাপ বসে থাকত। তার খালি চোখ দরজার দিকে তাকিয়ে থাকত। মিনাজি চিন্তিত হয়ে তার পাশে বসলেন, প্রিয়া, তুমি কেমন আছো? তোমাকে বাঁচতে হবে। রোহন ভাইয়া চায় না যে তুমি দুঃখী থাকো। প্রিয়া কাঁদতে লাগল, মিনা দিদি, আমার রোহন ভাইয়াকে মনে পড়ছে। আমি চাইনি যে সে মরে যাক। আমি জানি না যে এখন কিভাবে বাঁচব। মিনাজি তাকে জড়িয়ে ধরে কাঁদলেন,
প্রিয়া, আমি জানি যে তুমি কষ্টে আছো, কিন্তু তোমাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি তোমার সাথে এখানে আছি, তুমি একা নও। ধীরে ধীরে মিনাজিয়ের ধৈর্য প্রিয়াকে একটু শক্তি ফিরে পেতে সাহায্য করল। এক সন্ধ্যায় যখন মিনাজি তাকে একটি ছোট অনুচ্ছেদ লিখতে শেখাচ্ছিলেন, প্রিয়া হঠাৎ লিখল, আমি শিক্ষিকা হয়ে আমার মতো ছোট বাচ্চাদের সাহায্য করতে চাই। আমার রোহন ভাইয়াকে মনে পড়ে, আমি তার জন্য বাঁচব। মিনাজি এটা পড়লেন এবং তার চোখে জল এসে গেল। প্রিয়া, তুমি খুব বুদ্ধিমতী। আমি বিশ্বাস করি যে তুমি এটা করতে পারো। আমি তোমার জন্য গর্বিত। প্রিয়া দুর্বল হাসি দিল। রোহনের মৃত্যুর পর প্রথমবারের মতো সে তার হৃদয়ে আশার এক ছোট রশ্মি অনুভব করল। মিনা দিদি, আমি চেষ্টা করব। আমি চাই না যে রোহন ভাইয়া দুঃখী হোক। যখন প্রিয়া কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, শান্তিপুর গ্রামে রমেশ তার শেষ ক্ষতির মুখোমুখি হচ্ছিল। রোহনের মৃত্যু কেবল ছেলেকে হারানোই ছিল না, বরং এই অপরাধবোধও ছিল যে সে তার 2 সন্তানকেই বিপর্যয় থেকে রক্ষা করতে পারেনি। এক সন্ধ্যায় সে গঙ্গা নদীর তীরে একা বসে রোহন এবং প্রিয়ার পুরনো ছবি জড়িয়ে ধরে কাঁদছিল। রোহন, প্রিয়া, বাবা মাফ করে দে। বাবা, তোমাদের আটকাতে পারিনি। প্রিয়াকে সেই কমিনা থেকে বাঁচাতে পারিনি। বাবা, এখন কিভাবে বাঁচব? সে নিজের মুখ ঠেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল। তার কষ্ট ছিল বাবার ভালোবাসা, অনুতাপ এবং অবর্ণনীয় ক্ষতির মিশ্রণ। সরিতা তার স্বামীকে এভাবে দেখলেন এবং দৌড়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রমেশ, আপনি এমন করবেন না। প্রিয়া এখনও বেঁচে আছে, সে চেষ্টা করছে। আপনাকে ওর জন্য বাঁচতে হবে। রমেশ মাথা তুলল, তার চোখ থেকে জল ঝরছিল। সরিতা, আমি জানি, কিন্তু রোহন নিজেকে দোষ দেওয়ার কারণে মারা গেল। আমি নিজেকে মাফ করতে পারি না। সেই কমিনা প্রিয়াকে কষ্ট দিল। আমি তাকে আটকাতে পারিনি। রোহনকে হারিয়ে দিলাম। আমি কিভাবে বাঁচব? সরিতা তার স্বামীর হাত ধরলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। রমেশ, আমারও কষ্ট আছে, কিন্তু প্রিয়ার আমাদের দরকার। আপনি আমাকে আর মেয়েকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে অনুরোধ করছি। রমেশ মাথা নেড়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। তার হৃদয় কষ্টে ভরা ছিল, কিন্তু প্রিয়ার কথা ভেবে তাকে একটু সান্ত্বনা মিলল। আমি প্রিয়ার জন্য চেষ্টা করব, আমাকে বাঁচতে হবে। কসবায় প্রিয়া ধীরে ধীরে মিনাজিয়ের সাথে পড়াশোনার মাধ্যমে তার সাহস ফিরিয়ে আনছিল। একবার শিক্ষিকা লতাজি এলেন এবং প্রিয়াকে লিখতে দেখলেন। তিনি হাসলেন। প্রিয়া, তুমি খুব এগিয়ে যাচ্ছ। পরে তুমি শিক্ষিকা হবে। আমি খুব গর্বিত হব। প্রিয়া তাকে দেখল। তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। লতা দিদি, আমি ভালো করে পড়তে চাই, যাতে রোহন ভাইয়া খুশি হন। আমি চাই না যে সে দুঃখী হোক। মিনাজি তাকে জড়িয়ে ধরলেন। তার হৃদয় হালকা হয়ে গেল যখন তিনি দেখলেন যে প্রিয়া আর মৃত্যুর কথা বলছে না। প্রিয়া, তুমি এটা করতে পারো। আমি এখানে আছি। তুমি এটা থেকে বেরিয়ে আসবে। রমেশ এবং সরিতা প্রিয়ার সাথে আরও প্রায় দেখা করতে আসতে লাগলেন। প্রতিবার যখন তারা তাদের মেয়েকে হাসতে দেখতেন, তখন তারা একটু আলো পেতেন। এক সন্ধ্যায় প্রিয়া তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, মা, আমার আর ভয় লাগে না। আমি রোহন ভাইয়ার জন্য, তোমাদের দুজনের জন্য ভালো করে বাঁচব। রমেশ খাটতে লাগল। প্রিয়া, তুমি এমন বললে বাবার শান্তি মিলল, কিন্তু তার হৃদয়ে রোহনকে হারানোর ক্ষতি এখনও এক এমন ক্ষত ছিল যা কখনো ভরবে না। সে ফিসফিস করল, রোহন, তুমি শান্তিতে থেকো। বাবা প্রিয়ার জন্য বাঁচবে। প্রিয়া মিনাজিয়ের সমর্থন এবং তার বাবা মায়ের ভালোবাসা দিয়ে কষ্টের ওপর জয় পেল। কিন্তু রোহনের মৃত্যু পরিবারে এক এমন শূন্যতা রেখে গেল যা কখনো ভরতে পারে না। শান্তিপুরে কুড়ে ঘরে এখন কেবল রমেশ এবং সরিতা রইলেন। গঙ্গা নদীর ঢেউ যেন তাদের দুঃখের কাহিনী শোনাচ্ছিল। রোহনের মৃত্যুর পর প্রিয়া মিনাজিয়ের সাথে কসবায় তার জীবন চালিয়ে গেল। সময় পার হতে লাগল এবং শান্তিপুর গ্রামের ভয়ঙ্কর স্মৃতি ধীরে ধীরে তার হৃদয়ে ঘোলাটে হয়ে গেল। এমন নয় যে সে পুরোপুরি ভুলে গেল, বরং সে কষ্টের সাথে বাঁচতে শিখেছিল। মিনাজি প্রিয়াকে প্রতিদিন পড়ালেন, প্রথমে অক্ষর থেকে শুরু করে ছোট ছোট রচনা পর্যন্ত, যা তাকে বইয়ে আবার আনন্দ দিল। প্রিয়া আর প্রতি রাতে চমকে কাঁদত না, বরং সন্ধ্যায় তার পড়ার টেবিলে বসে লিখত। প্রতিটি পাতা শেষ করার পর তার চোখে চমক এসে যেত। মিনাজি পাশে বসে হাসতেন। প্রিয়া, তুমি খুব বুদ্ধিমতী। আমি তোমাকে আরও শক্তিশালী হতে দেখছি। আমি তোমার জন্য গর্বিত। প্রিয়া হেসে নরম স্বরে বলল, মিনা দিদি, আমি ভালো করে পড়ে আপনার মতো শিক্ষিকা হতে চাই। আমি চাই না যে রোহন ভাইয়া দুঃখী হোক। রমেশ এবং সরিতা এখনও নিয়মিতভাবে প্রিয়ার সাথে দেখা করতে আসতেন। তাদের সাথে গ্রামের সবজি এবং সাধারণ গল্প নিয়ে আসতেন।
প্রতিবার যখন সে তার বাবা মায়ের সাথে দেখা করত, প্রিয়া তাদের জড়িয়ে ধরে হাসত। বাবা, মা, আমি এখন ঠিক আছি, আমার এখানে থাকতে ভালো লাগে, আমার আর ভয় লাগে না। রমেশ তার মেয়ের চুল আদর করল, তার কণ্ঠস্বর নরম ছিল। প্রিয়া, বাবা তোমাকে হাসতে দেখে শান্তি অনুভব করে, তুমি এখানেই মিনা দিদির সাথে থাকো, বাবা মা খুব খুশি। সরিতা তার মেয়েকে জড়িয়ে ধরলেন, তার চোখ থেকে জল ঝরছিল, কিন্তু সাথে একটি হাসিও ছিল। প্রিয়া, তুমি ভালো করে বাঁচো, এটাই মায়ের জন্য শান্তি। আমি রোহনকে হারালাম, কিন্তু তুমি ঠিক আছো, মায়ের আর কিছু চায় না। তাদের পরিবার এখন অতীত নিয়ে বেশি কথা বলতো না, বরং বর্তমানে মনোযোগ দিত, যেখানে প্রিয়া ধীরে ধীরে আবার বাঁচছিল। মিনাজি কেবল প্রিয়াকে পড়াননি, বরং যখন সে যথেষ্ট সুস্থ হয়ে উঠল, তখন তাকে কসবার প্রাইমারি স্কুলেও ভর্তি করালেন। প্রিয়া চতুর্থ শ্রেণীতে পড়তে শুরু করল। যদিও সে তার বন্ধুদের চেয়ে পিছিয়ে ছিল, কিন্তু সে ছিল খুব পরিশ্রমী। সব সময় প্রথম বেঞ্চে বসে মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনত। মিনাজির বন্ধু শিক্ষিকা লতাজি প্রায়ই এসে প্রিয়ার প্রশংসা করতেন। প্রিয়া, তুমি খুব ভালো পড়ছ, পরে তুমি শিক্ষিকা হবে, আমি খুব গর্বিত হব। প্রিয়া হাসত। লতা দিদি, আমি ছোট বাচ্চাদের পড়াতে চাই, যাতে কেউ আমার মতো কষ্ট না পায়। প্রিয়ার হাসি, যদিও তখনও দুর্বল ছিল, ছিল পুনর্জন্মের সংকেত, যেন ঝড়ের পর কালো মেঘ থেকে সূর্যের আলো বেরিয়ে আসছে। শান্তিপুর গ্রামে রমেশ এবং সরিতা তাদের কুঁড়েঘরে চুপচাপ থাকতেন, যেখানে এখন রোহন এবং প্রিয়ার কোনো ছায়া ছিল না। রমেশ এখন বেশি মাঠে যেত না, বরং গ্রামে হালকা ফুলকা কাজ করত। যখন সে গঙ্গা নদীর দিকে তাকাত, তার চোখ এখনও বিষণ্ণ থাকত। একবার সে রোহনের বেদির পাশে বসে ফিসফিস করল, রোহন, তুমি শান্তিতে থেকো, তোমার বোন প্রিয়া ভালো করে বাঁচছে, বাবা তার জন্য চেষ্টা করবে। সরিতা পাশে বসে তার স্বামীর হাত ধরে বললেন, রমেশ, প্রিয়া ঠিক আছে, এটাই যথেষ্ট, আপনি এখন দুঃখী হয়েন না, আমাকে আপনার সাথে বাঁচার জন্য আপনাকে দরকার। রমেশ মাথা নেড়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। এটা জেনে যে প্রিয়া তার জীবন আবার ফিরে পাচ্ছে, তার হৃদয় হালকা হয়ে গেল। কসবায় প্রিয়ার জীবন ধনী ছিল না, সম্পূর্ণ ছিল না, কিন্তু সবচেয়ে সরল উপায়ে শান্তিপূর্ণ ছিল। সে মিনাজির ছোট বাড়িতে থাকত, কষ্ট করে পড়ত, সেদ্ধ সবজি এবং মাছের সাথে সাধারণ খাবার খেত, কিন্তু ভালোবাসায় ঘেরা ছিল। এক সন্ধ্যায় যখন প্রিয়া শিক্ষিকা হওয়ার তার স্বপ্নের বিষয়ে একটি রচনা শেষ করল, তখন সে মিনাজিকে দেখে বলল, দিদি, আমি ভালো করে বাঁচতে চাই, যাতে রোহন ভাইয়া খুশি হন, আমার এখন ভয় লাগে না। মিনাজি তাকে জড়িয়ে ধরে কাঁদলেন। প্রিয়া, তুমি খুব শক্তিশালী, আমি বিশ্বাস করি যে তুমি এটা করতে পারো, রোহন ভাইয়া খুশি হবেন। প্রিয়ার কাহিনী কোনো অলৌকিক ঘটনা বা বড় পরিবর্তন দিয়ে শেষ হয় না, বরং এক এমন শিশুর সাধারণ শান্তি দিয়ে শেষ হয়, যে তার সব কিছু হারিয়েছিল। 10 বছর বয়সে গর্ভবতী হওয়ার সেই ভয়াবহ ট্র্যাজেডি, যা ডাক্তারদের কাঁপিয়ে দিয়েছিল এবং যার পেছনের রহস্য প্রত্যেককে কাঁদিয়ে দিয়েছিল। প্রিয়া কষ্ট, লজ্জা এবং ক্ষতির ওপর জয় পেয়ে বাঁচার অর্থ আবার খুঁজে পেল। সুরেশ মামা, যে তার শৈশব কেড়ে নিয়েছিল, তাকে জেলের শাস্তি দেওয়া হলো, কিন্তু সে সেই সব কিছু ফিরিয়ে দিতে পারত না যা প্রিয়া হারিয়েছিল। রোহন, তার ভাই, অনুতাপে চলে গেল, তার বাবা মায়ের হৃদয়ে চিরকালের জন্য এক কষ্ট রেখে গেল। রমেশ এবং সরিতা, যারা বিপর্যয়ের সামনে অসহায় ছিলেন, প্রিয়ার জন্য শেষ আশ্রয় হলেন। মিনাজি, যার কোনো রক্তের সম্পর্ক ছিল না, প্রিয়াকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে খাদ থেকে বের করে আনলেন। এই কাহিনী থেকে শিক্ষা খুব গভীর। অন্তহীন কষ্ট নিষ্ঠুর হতে পারে, কিন্তু মানুষ যতটা ভাবে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে। প্রিয়ার কোনো ভুল ছিল না যখন সুরেশ মামা তাকে ক্ষতি করল, রোহনের কোনো ভুল ছিল না যে সে শনাক্ত করতে পারেনি, এবং রমেশ সরিতার কোনো ভুল ছিল না যে তারা এক আত্মীয়কে বিশ্বাস করেছিল। তারা সবাই এক ভয়াবহ অপরাধের শিকার ছিল, কিন্তু এই ভালোবাসা, ধৈর্য এবং দৃঢ় সংকল্পই ছিল যা তাদের বেরিয়ে আসতে সাহায্য করল। প্রিয়া সেই দিনে ফিরে যেতে পারত না যখন সে গঙ্গা নদীর তীরে গান গাইত, কিন্তু সে বাঁচা বেছে নিয়েছিল, এবং এটাই সবচেয়ে বড় জয় ছিল। রোহন নিজেকে মাফ করার এক শিক্ষা রেখে গেল, এবং রমেশ সরিতা তাদের মেয়ের জন্য বেঁচে রইলেন, যদিও রোহনকে হারানোর কষ্ট কখনো কম হয়নি। এই কাহিনী সমাজের শক্তিরও মনে করিয়ে দেয়। মিনাজি, লতাজি প্রিয়াকে ছেড়ে দেননি, তারা তার সবচেয়ে কালো দিনে আলো ছিলেন। শান্তিপুর গ্রামের লোকেরা যদিও কখনো ফিসফিস করত, অবশেষে চুপ হয়ে গেল, যাতে প্রিয়াকে নতুন করে শুরু করার সুযোগ দেওয়া যায়। এই সেই অনুভূতি যা আঁখি জল ভরা কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিতে চায়।
এই কাহিনীগুলো কেবল কাঁদার জন্য নয়, বরং বাঁচার সাহস দেওয়ার জন্য, যাতে আমরা আমাদের আশেপাশের লোকেদের কদর করি এবং বাচ্চাদের এমন বিপর্যয় থেকে রক্ষা করি। এই ছিল 10 বছর বয়সে গর্ভবতী হওয়ার কাহিনীর সমাপ্তি, যা ডাক্তারদের কাঁপিয়ে দিয়েছিল এবং যার পেছনের রহস্য প্রত্যেককে কাঁদিয়ে দিয়েছিল। যদি প্রিয়ার কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে দয়া করে লাইক বাটন চেপে আমাদের সমর্থন করুন, যাতে আমরা জানতে পারি যে গল্প শোনানোর এই প্রচেষ্টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। দয়া করে এটি শেয়ার করুন, যাতে সহনশীলতা এবং ভালোবাসার শিক্ষা আপনার প্রিয়জনদের কাছে পৌঁছায় এবং তারাও মানবতার মূল্য অনুভব করতে পারে। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আখি জল ভরা কাহিনী থেকে পরের আবেগপূর্ণ কাহিনীগুলো মিস না করেন, যেখানে আমরা বাস্তব জীবনের অর্থপূর্ণ যাত্রা নিয়ে আসতে থাকব। এই কাহিনীর সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথম অশ্রু থেকে যখন প্রিয়া বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, শেষ দুর্বল হাসি পর্যন্ত যখন সে শান্তি পেল, আমরা আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছি। আপনি প্রিয়ার যাত্রা সম্পর্কে কি ভাবেন? রোহনের আত্মত্যাগ সম্পর্কে আপনার কেমন লাগলো? আপনার রায় আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা করে। ধন্যবাদ এবং পরের কাহিনীতে আবার দেখা হবে। নমস্তে বন্ধুরা, আপনারা সবাই আমাদের কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনার কি রায় আমাদের শুনে খুব ভালো লাগবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি যেখানেই থাকুন সব সময় সুখী এবং নিরাপদ থাকুন। আপনার জীবনে সব সময় শান্তি বজায় থাকুক। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় কাহিনী থাকে, তবে তা আমাদের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আখি জল ভরা কাহিনী থেকে পরের আবেগপূর্ণ কাহিনীগুলো মিস না করেন, যেখানে আমরা বাস্তব জীবনের অর্থপূর্ণ যাত্রা নিয়ে আসতে থাকব। এই কাহিনীর সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথম অশ্রু থেকে যখন প্রিয়া বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, শেষ দুর্বল হাসি পর্যন্ত যখন সে শান্তি পেল, আমরা আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছি। আপনি প্রিয়ার যাত্রা সম্পর্কে কি ভাবেন? রোহনের আত্মত্যাগ সম্পর্কে আপনার কেমন লাগলো? আপনার রায় আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা করে। ধন্যবাদ এবং পরের কাহিনীতে আবার দেখা হবে। নমস্তে বন্ধুরা, আপনারা সবাই আমাদের কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনার কি রায় আমাদের শুনে খুব ভালো লাগবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি যেখানেই থাকুন সব সময় সুখী এবং নিরাপদ থাকুন। আপনার জীবনে সব সময় শান্তি বজায় থাকুক। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় কাহিনী থাকে, তবে তা আমাদের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।